একটা নিবেদন আছে। বলো শুনি। মহারাজ, আমি কিছুদিনের জন্য এই কৃষ্ণনগর ছেড়ে বাইরে যাব, বিদেশে। বিদেশ? বাহ, খুব ভালো খবর। কিন্তু কেন বৈজ্ঞানিক? গোপাল, ওই বিদেশ থেকে বিজ্ঞান নিয়ে আলোচনা করার জন্য আমাকে ডেকেছে। আমার আবিষ্কার নিয়ে বিদেশে একেবারে শোরগোল পড়ে গেছে গো। বিদেশের ওই বিজ্ঞান সংস্থা আমাকে আমার আবিষ্কারের জন্য কিছু অর্থ সাহায্য করবে। বাহ, তুমি তো কৃষ্ণনগরের গর্ব। হ্যাঁ, তোমার জন্য তো কৃষ্ণনগরের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমি সেখান থেকে যা অর্থ পাবো তা রাজকোষে দেব। আমাদের রাজকোষের অবস্থা তো আমি জানি মহারাজ। ধন্য ধন্য বিজ্ঞানী। তোমার মতো করে সবাই যদি এই দেশের কথা ভাবতো তাহলে কত ভালো হতো বলো তো। তা বিজ্ঞানী, তুমি কবে যাবে? কাল সকালে মহারাজ, কাল সকালে প্রথম ফেরিতে আমি যাব। গোপাল, তোমার সাথে আমার কিছু একান্ত কথা আছে। সভা শেষ হলে তোমাকে কিছু দায়িত্ব দেব। আপনার কাজে লাগতে পেরে নিজেকে ধন্য মনে করব বিজ্ঞানী। বাবা, খুব যে ভাব। হ্যাঁ, কি মন্ত্র দেবে কে জানে, তবে জানতে হবে। এইভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে কিছু হবে? বীজ ধান না কিনলে চাষ করবে কি করে? তাই তো ভাবছি, এবার যে এইরকম অবস্থায় পড়বো ভাবিনি গো। গোপাল দাদার কাছে একবার চেয়ে দেখো না। উনি তো মাঝে মধ্যেই আমাদের সাহায্য করেন, কিন্তু এত বেশি টাকা গোপাল দাদা কোথায় পাবে? তবু তবু আজ একবার বলে দেখবো, রাজবাড়ি থেকে ফেরার পথে গোপাল দাদার সাথে দেখা করব। বলুন বিজ্ঞানী, কি বলবেন বলেছিলেন? গোপাল, আমি কাল খুব সকালে চলে যাব, তাই আজকেই তোমার সাথে আপাতত শেষ দেখা। গোপাল, তুমি জানো আমার এই পরীক্ষা কেন্দ্রের উপরে কতজনের নজর রয়েছে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারি না। তোমার কাজ হলো প্রতিদিন একবার নিয়ম করে একটু দেখাশোনা করা, এই আর কি। বিজ্ঞানী, আমার সব বিষয় সম্পর্কে জানবার খুব আগ্রহ, তাই আমি আপনার এই পরীক্ষা কেন্দ্রে এসে অনেক কিছু জানবো। আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষের কাছ থেকে একটু একটু করে জেনে জেনে আমার জানার পরিধি আমি বাড়িয়ে নিচ্ছি। তুমি তুমি ধন্য গোপাল, ধন্য। তোমার এই সততার জন্য আমি তোমাকে এত ভালোবাসি। এই নাও ঘরের চাবি, সাবধানে রেখো। আসি। আপনার এই পরীক্ষা কেন্দ্র সম্মানের সাথে রক্ষা করব বিজ্ঞানী। আজ এত দেরি হলো? পুটির বাবা তোমার জন্য অপেক্ষা করতে করতে চলে গেল। পুটির বাবা এসেছিল কেন? এত কিছু বললো না গো। যাই, একটু পুটিদের বাড়ি থেকে ঘুরে আসি, কি দরকার পড়লো দেখি। এই তো এলে, কাল সকালে না হয়ে যাবে? না গো গিন্নি, কেউ বাড়ি বয়ে এসেছিল, নিশ্চয়ই খুব প্রয়োজন। আমি যাবো আর আসবো। ও, পুটি, পুটি। পুটি তো ঘুমিয়ে পড়েছে, ডেকে দেবো? না না, ওই পুটির বাবা আমার সাথে দেখা করতে গিয়েছিল, তাই ভাবলাম কোনো বিপদ আপদ হলো নাকি। গোপাল দাদা, বীজ ধান কেনার পয়সা নেই, আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? এই রে, আমার তো হাত একদম খালি, মাসের শেষ। হাতে থাকলে তোমাকে দ্বিতীয়বার বলতে হতো না। সেটা আমি জানি, তোমার কাছে যখনই চেয়েছি তখনই পেয়েছি। তোমার কাছে থাকলে তুমি দিতে, এইটুকু আমি জানি। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, আমি দেখছি মহারাজকে বলে যদি কিছু পাওয়া যায়। ঘাবড়িও না, ঘাবড়িও না। হ্যাঁ, আসি। এই কৃষ্ণনগরে বুদ্ধিমান লোক হলো তিনজন, আমি, বিজ্ঞানী আর এই গোপাল। তাই এতদিন আমার যাবতীয় ফন্দিফিকি নষ্ট হয়েছে গোপালের সাথে লেজুর ওই বিজ্ঞানী ছিল বলে। কাল থেকে গোপাল একা, কাল থেকে লড়াইটা হবে সে আনে, আর বিজ্ঞানী না থাকাটা আমাকে কাজে লাগাতে হবে, বুঝলি? রাতে পরিকল্পনা করছি, আর সেই পরিকল্পনা সফল করার জন্যে আমার চাই দুটো শক্তপোক্ত বলশালী লোক, আর তাদেরকে জোগাড় করে আনার দায়িত্ব হলো তোদের। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা আপনার কথা মতো দুটো লোক এনে দেব, তারা আপনার হয়ে কাজ করবে। ঠিক আছে,
তাহলে তোরা এখন আয়, কালকে লোক দুটোকে নিয়ে এসে আমার সাথে দেখা করার। ঠিক আছে মন্ত্রী মশাই। বিজ্ঞানী সকালে বিদেশে চলে গেছে পুরস্কার আনতে। এটা আমাদের কত বড় আনন্দের খবর। মহারাজ, আনন্দের মাঝে একটা খারাপ খবর আছে। এই খরাতে চাষিদের খুব ক্ষতি হয়েছে। বীজ ধান কেনার পয়সা নেই। বলছিলাম যে ওই রাজকোষ থেকে কিছু অর্থ কি বরাদ্দ করা যায়? দেখো গোপাল, রাজকোষ শূন্য, কিভাবে কি হবে ঠিক বুঝতেও পারছি না। তোমার কথা শুনে না আমার খুব কষ্ট হচ্ছে গোপাল। এই তো সুযোগ, হ্যাঁ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। হ্যাঁ, এই খরা আমায় নড়া ধরে দাঁড় করিয়ে দেবে। গোপাল, আমি দেখছি কিভাবে এই সমস্যা থেকে আমার রাজ্যের প্রজাদের আমি বার করে নিয়ে আসতে পারি। নবাব বাহাদুরকে কি খবর পাঠানো যায়? আমিও তাই দেখছি। কাল দুধ পাঠাই, দেখি নবাব আপৎকালীন ব্যবস্থার জন্য কিছু ঋণ দিতে পারেন কিনা। প্রহরী, দুধকে খবর পাঠাও, দেখি নবাব বাহাদুর কি বলেন। এই রে, নবাব বাহাদুর যদি মহারাজকে সাহায্য করে তবে আমার পরিকল্পনা একগাল মাছি। না 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 না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, কিন্তু করবোটা কি সেটাই তো বুঝতে পারছি না। আমি আগ বাড়িয়ে কিছু বলতে গেলেই গোপাল ঠিক ধরে নেবে। দেখি কিছু একটা উপায় তো করতে হবে। দুধ, তুমি কাল সকালে মুর্শিদাবাদ যাও আমার একটা বার্তা নিয়ে। মন্ত্রী, দুধকে তুমি বুঝিয়ে দাও আর চিঠিটাও লিখে দাও। এই তো সুযোগ এসেছে। মহারাজ নিজে হাতে সুযোগ করে দিলেন। দূত, তোমাকে মুর্শিদাবাদ যেতে হবে। নবাবকে জানাতে হবে আমাদের রাজ্যে খরাতে খুব ক্ষতি হয়েছে, আমাদের কিছু অর্থ সাহায্য লাগবে, রাজকোষ শূন্য, ঋণ লাগবে। মহারাজ, আমি আপনার হয়ে পত্র লিখে দিচ্ছি, আপনি শুধু সই করে দেবেন। ঠিক আছে, ঠিক আছে। আমাদের মন্ত্রীমশাই কাজের লোক চেয়েছেন। তোমাদের এই কৃষ্ণনগরে কেউ চেনে না, সুতরাং তোমরাই কাজটা ঠিকঠাক করতে পারবে। এখন তোমরা আমার সাথে ওই মন্ত্রীমশাইয়ের বাড়ি চলো, বাকি কথা ওই মন্ত্রীমশাই বলবে। ঠিক আছে, চলো ঘটাদা, পয়সা করি ঠিকঠাক পাওয়া যাবে তো? ও নিয়ে তুমি একদম ভেবো না। ঠিক আছে, তোমাদের সাথে এই আমাদের প্রথম কাজ, দেখো শেষ কাজ যেন না হয়। আমাদের নাম কি জানো তো? ষণ্ড আর পাষণ্ড। যদি দেখি বেচাল, করবো লন্ড ভণ্ড। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই। আয় আয় আয়, কেউ দেখেনি তো? না 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 না, কেউ দেখেনি। বটা কই? বটার ধুম জ্বর, শুয়ে আছে। মন্ত্রীমশাই, এই যে আপনি ওই বলেছিলেন সেই মতো লোক এনেছি। কাজটা পারবে তো? পাঁচিল ভাঙা থেকে আঁচিল তোলা সব আমাদের বাঁ হাতের খেলা। পয়সা পেলেই শুরু কাজ, হাত চালালেই শুরু নাচ। এ বাবা, এরা দেখি আমাদের সভাকবির মতো কথা বলে ছন্দ মিলিয়ে। কাজও করি ছন্দ মিলিয়ে। কেউ যদি না খেতে চায় তাকে খাওয়াবো গিলিয়ে। একটা ছোট্ট কাজ করে দেখাও দেখি। কত ছোট্ট বলুন দেখি? কাল সকালে দুধ মুর্শিদাবাদ যাবে, তোমরা দুজন এমন কিছু করবে যাতে করে ও না যেতে পারে। বেশি বাড়াবাড়ি না, হ্যাঁ? শুধু একটু দেব ছুঁয়ে, দুধ পড়বে ভুঁয়ে। ঘটা তোমাদের দুধকে চিনিয়ে দেবে। তাহলে ঘটা, কাল সকালবেলা শুরু আমাদের খেলা। এই দুই গাছে বাঁধলাম দড়ি, দেব শুধু টান। দুধ মশাই পড়ে গিয়ে দেবে পিঠ টান। এই কেউ আসছে, এই লুকিয়ে পড়, লুকিয়ে পড়। ওরে বাবা রে, ও ও পুটির মা, বাড়ি আছো?
ওমা, কি সৌভাগ্য! মন্ত্রীমশাই আমাদের বাড়ি। আহা, এত উত্তেজিত হবার কি আছে? শোন, তোদের খুব কষ্ট, গোপালের কাছে সব শুনেছি। শোন, আমার কাছে আয়, আমি তোর বীজ ধান কেনার পয়সা দিয়ে দেব। সত্যি বলছেন? আমি মিথ্যে বলার লোক নয় পুঁটির মা। শোন, বাড়ি আয়, টাকা নিয়ে যা। গোপাল মহারাজকে সবার কথা বলছিল, আমি দেখছি কি করে কি করা যায়। ভুলিস না, বাড়ি আসে টাকা নিয়ে যাস, আর তোর খুশি মতো যখন ইচ্ছে শোধ দিস। আপনাকে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো মন্ত্রীমশাই, আমি বুঝতে পারছি না। তোদের তোদের কান্না দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছে রে। আর আমাকে আমাকে আর কাঁদাস না রে। বাবা, কত জিনিস, কত আবিষ্কার! দেখি, হ্যাঁ, আতস কাঁচ। বাবা, এর গুণাগুণ সব লেখা আছে। দেখি তো, দেখি তো বইটাতে কি লেখা আছে। এই কাঁচের মধ্যে দিয়ে ছোট জিনিসকে বড় দেখায়। দেখি তো। ওরে বাবা, কি বড় লাগছে জিনিসগুলো! এটা নিয়ে যাব, বাচ্চাগুলোকে দেখাবো, ওরা খুব মজা পাবে। আর আর কি লিখেছে দেখি দেখি দেখি। হ্যাঁ, সূর্যের আলোকে এক বিন্দুতে রাখলে এটা তাপ উৎপন্ন করে। ওরে বাবা, তাই নাকি? বাইরে কি দেখবো, দেখি তো। বাহ, উল্টে পুটিরা এটা দেখে খুব খুশি হবে। এটাকে কিছুদিন আমার কাছে রাখি। গোপাল, সর্বনাশ হয়েছে। এই দেখো দেখো, দুধের কি হাল হয়েছে। এ কি, কে করেছে? জানি না গো গোপাল দাদা, জানি না, কিছু দেখিনি গো। কিভাবে যে পড়ে গেলাম! উফ উফ, বাবা রে! ও ও নাও নাও নাও, তুমি বিশ্রাম নাও। তুমি বরং সুস্থ হও, তারপর দেখছি। ওর সুস্থ হতে হতে না আমি বড় লোক হয়ে যাব। তাহলে এবার কি হবে? দেখছি কাকে পাঠানো যায়। যাকেই পাঠান মহারাজ, সবারই হাল হবে বেহাল। শোন, এই নে, এই লাল পুঁটুলিতে 100 সোনার মোহর আছে। আপনি আপনি ভগবান মন্ত্রীমশাই। নে, এইবার এই কাগজটাতে সই করে দে। কাগজে সই? এই যে টাকাটা দিলাম, একটা কিছু তো আমার কাছে রাখবো। আরে তোর কিসের চিন্তা? হ্যাঁ, বাড়িটা বন্ধক রাখছি না তো। ওরে না না, আমাকে দেখে কি তোর সুদঘর মনে হয়? হ্যাঁ, আমি তো এই রাজ্যের মন্ত্রী, রাজার পর আমিই আছি। নে নে, যা, কাল তাড়াতাড়ি বীজ ধান কিনে চাষাবাদ শুরু কর। তাহলে আমি এখন যাই। যাক বাবা, বীজ ধানটা কাল কিনে চাষটা শুরু করে দিই। ঠিক ঠিক 1 বছরের মধ্যে সব শোধ করে দেবো। ওই ওই হরি, টাকা পেয়েছো কি? সর্বনাশ, এই টাকা নিয়ে চলে গেল। এবার কি হবে? মন্ত্রীমশাই, আমার সর্বনাশ হয়ে গেল। আপনার দেওয়া টাকা ছিনিয়ে নিয়ে গেল। এবার আমার কি হবে? এ কি, এখানে চোর? হ্যাঁ, এ তো ভালো কথা না। দেখছি কাল রাজসভায় আমি এটা নিয়ে বলবো। তুমি শান্ত হয়ে বাড়ি যাও, আমি দেখছি। আয় 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 আয়। এবার কি খাবো? বাড়িতে বাড়িতে কি বা খেতে দেবো? আপনার জিনিস এই নিন। আমাদেরটা এবার দিন। একেবারে নগদে, কাজ হলে একসাথে দিয়ে দেব। ধার বাকি একদম না, গুরু বলে গেছে। ঠিক আছে, তবে তাই হোক। কি গো পুটির বাবা, এভাবে বসে আছো কেন? কপাল কপাল গোপাল দাদা, মন্ত্রীমশাই আমাকে 100 মোহরের একটা পুঁটলি দিলেন বীজ ধান কেনার জন্য। সেটাও চিন্তাই হয়ে গেল। একটা 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 করে বলো, একটা একটা করে বলো, কে টাকা দিয়েছে? মন্ত্রীমশাই। বাহ,
তবে তো ভালো, মন্ত্রীমশাই বদলে গেছেন তাহলে। কিন্তু ছিনতাই হলো কিভাবে? মন্ত্রীমশাই বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর গেছি, আচমকা দুজন বেশ সন্না মতন লোক আমার হাত থেকে মোহরের পুটলিটা নিয়ে চলে গেল। এবার মন্ত্রীমশাই ঋণ আমি শোধ করবো কি করে? দেখছি, ওটা নিয়ে ভেবো না, বুঝিয়ে বলা যাবে কোন। তুমি এখন বাড়ি যাও, আমি মহারাজকে বিষয়টা জানাচ্ছি। যাও যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও। মহারাজ, আমাদের কৃষ্ণনগরে দুজন চোরের আবির্ভাব হয়েছে। তারা কাল পুঁটির বাবার কাছ থেকে মন্ত্রীমশাইয়ের দেওয়া মোহরের পুঁটলি ছিনতাই করে নিয়ে চলে গেছে। এবার কি হবে? ভাবনায় ভাবনায় কি দিন যাবে। গোপাল, কি করি বলো তো? একে রাজকোষ শূন্য, খরায় সব শেষ। এর মধ্যে যদি ছিনতাইবাজ এসে আমার গরিব প্রজাদের চুরি করে নিয়ে যায়, তবে তারা খাবেটা কি? না না না, এ আমি কিছুতেই বরদাস্ত করব না। কিছু একটা করতেই হবে। কিন্তু মন্ত্রীর আসতে এত দেরি হচ্ছে কেন? এই যে, তুমি কোথায় ছিলে বলো তো মন্ত্রী? কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে জানো? আমি সব জানি মহারাজ। কাল পুঁটির বাবা আমার কাছে এসেছিল। আমি বীজ ধান কেনার জন্য ওকে 100 মোহর দিয়েছিলাম। কি করা যায় মন্ত্রীমশাই? এভাবে তো চলতে পারে না। গোপাল, আমি এটা নিয়ে খুব চিন্তিত। এদিকে ভোলা ময়রার বড় মেয়ের বিয়ে, হাতে টাকা নেই। আমি আবার কিছু টাকা দিয়ে এলাম। ধন্য ধন্য মন্ত্রী, আমি এক সময় তোমাকে কত খারাপ কথা বলেছি। আজ মনটা সেজন্য খুব খারাপ লাগছে। সে তো দোষ করেছিলাম, তাই গালমন্দ করেছিলেন। আমাকেও ক্ষমা করে দিন মন্ত্রীমশাই, আমি অনেক খারাপ কথা বলেছি। ভুলে গেছি সব গোপাল। এই মুহূর্তে আমাদের রাজ্য খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে চলছে। এখন পুরনো কিছু মনে করার সময় নেই। আমাদের একজোট হয়ে লড়তে হবে। আপনি ঠিক কথাই বলেছেন, আমাদের একসাথে একজোট হয়ে কাজ করতে হবে। ওই ছিনতাইবাজ লোক দুটোকে ধরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কে তোমরা? কি করছো? এই লাল পুটুলি নিয়ে ভাগছি ভাই। তোমার কথা শোনার সময় নাই। কি মানে? ওই লাল পুটুলি নিয়ে ভাবছো মানে? ওটা আমার মেয়ের বিয়ের জন্য ওই মন্ত্রী মশাইয়ের কাছ থেকে ধার নিয়েছি। হ্যাঁ, তুমি ধার নিলে, আমি কেড়ে নিলুম। লাল পুটুলি নিয়ে আমরা চললুম। আরে, ওটা তো ঘটা, সাথে ও দুটোকে নতুন মনে হচ্ছে। শুনতে হবে কি বলছে, রহস্য ওখানেই আছে। শোনো, মন্ত্রীমশাই বলেছেন আজ থেকে কয়েকদিন চুপ করে থাকো। যা কাগজপত্র আছে তা যথেষ্ট। মন্ত্রীমশাইয়ের সামনের ঘরের টেবিলে সবার জমির কাগজ আছে। তাই বলছি কিছুদিন চুপ করে থাকো। চুপ করে কি হবে? চুরি আমাদের করতে হবে। মন্ত্রী টাকা না দিলে চুরিটা করবে কি করে? ও, তাহলে এই ব্যাপার। সন্দেহ আমার অনেক দিন আগেই হয়েছে, প্রমাণ পাচ্ছিলাম না। আজ প্রমাণ হাতে এসে গেল। চলো মন বৃন্দাবন, আতশ কাচের খেলা দেখাই এখন। এই দেখ, এইটাকে বলে আতশ কাঁচ। এটাকে দিয়ে ছোট জিনিসকে বড় দেখা যায়। বাহ, কি সুন্দর! গোপাল দাদু, যদি আতশ কাঁচ দিয়ে চোরগুলোকে দেখা যেত তবে কত ভালো হতো। হবে রে, হবে। তবে চোর ধরবো খালি চোখে। চোরকে প্রায় ধরি ধরি করে ফেলেছি। আর শোন, আতশ কাঁচে আরেকটা কাজও হয়। কি কাজ গোপাল দাদু? দেখবি? তবে দেখ। ওরে বাস! একটা কথা বলি, তোরা একটু তোদের চোখ কান খোলা রাখ। কোনো অপরিচিত লোককে আমাদের এলাকায় দেখলেই সাথে সাথে খবর দিবি। চলি রে। উল্টে ন্যাপলা, তোরা সবাই মিলে এই আতশ কাঁচ নিয়ে মন্ত্রীর ঘরে যা। তারপর সামনের ঘরে দেখবি কাগজের স্তূপ চাপা দেওয়া আছে। আমি যেমন ভাবে শুকনো পাতা জ্বালিয়েছিলাম সেইভাবে কাগজগুলোকে জ্বালাতে হবে। পারবি তো? পারবো। উঠিমা, মনে রাখিস তোর বাবাকেও কিন্তু ঠকিয়ে কাগজে স্বাক্ষর করে নিয়েছিল ওই মন্ত্রী। কাজটা আমরা ঠিকভাবেই করব।
মন্ত্রী, এই মুহূর্তে শূন্য রাজকোষে কিছু অর্থ সাহায্য করতে পারো? পারি মহারাজ, কিন্তু সেটা পেতে হলে আমার একটা কাগজে স্বাক্ষর করতে হবে। হ্যাঁ, কিসের কাগজ? এই কাগজে লেখা থাকবে আজ থেকে এই প্রাসাদ সংলগ্ন জমি সব আমার, রাজা আমি, আপনি নয়। রাজি থাকলে বলুন। পেটে পেটে এই ছি ছি ভাবতেই পারছি না। ছন্দে বলো সভাকবি, ছন্দে বলো। আনন্দে ছন্দ আসে, আপনাকে দিই। ছন্দ মিলিয়ে দিলাম, আমি ঠিক। হ্যাঁ, আমি রাজি। দাও দাও, কোথায় তোমার কাগজ? দেখাও দেখাও কাগজ। মহারাজ চলুন, আতশ কাচের খেলা দেখতে চলুন, ওখানেই না হয় কাগজে সই করবেন। গোপাল এসেছো? মন্ত্রী, খুব ভালো খেলা খেলেছিলেন মন্ত্রী মশাই, কিন্তু ওই সব ভালো তার, শেষ ভালো যার। তুমি কি বলছো? আপনার শেষটা ভালো নয় মহারাজ, কথা নয়। এখন চলুন, বিজ্ঞানী নেই, কিন্তু বিজ্ঞানীর হাতিয়ার আপনাকে বাঁচিয়েছে। চলুন, আতশ কাচের খেলা দেখবেন চলুন। সেনাপতি, বট গাছের তলায় বটা আর দুজন অপরিচিত লোক বসে আছে, ওই লোকগুলোকে বন্দি করুন। ঠিক আছে গোপাল। খুব দারুণ পরিকল্পনা করেছিলেন, ভালো সাজলেন। আমার মনে একটা সন্দেহ ছিল, আমিও আপনার তালে তাল দিলাম। মনে রাখবেন, আপনাকে কিন্তু আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। আমি জানি আপনি মহারাজের সব সময় ক্ষতি চান। গোপাল, গোপাল, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব? মহারাজ, আমি আমার দেশকে ভালোবাসি, দেশের থেকে প্রিয় আমার কাছে কেউ নয় মহারাজ। গোপাল, তুমি সবার সেরা, বিশ্বজোড়া নাম। গোপাল, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠতম দান। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় জয় গোপালের জয়। জাহাপানা, কয়েকদিন ধরেই দেখছি আপনি কেমন চিন্তিত হয়ে আছেন। জানতে পারি কি এমন ঘটলো? হ্যাঁ উজির, একটা কথা কেবলই পাক দিয়ে চলেছে মগজের নানা কোণে। একটা অতি ছোট শব্দ, অবিদ্যা। অবিদ্যা কি? ও, এটা আবার কোনো শক্ত কথা হলো নাকি? এ তো আমি যাকে বলে অনায়াসে বলে দেব। বলো শুনি। বিদ্যা নেই যার, ব্যাস ব্যাস, অতি সহজ। তার মানে তোমার মতে আমার মাথায় বুদ্ধি নেই? জাহাপানা, এ আমি কখন বললাম? তুমি সরাসরি বলনি, আভাসে বলেছো। তুমি কি মনে করো তুমি যেটা ভেবেছিলে সেটা আমি ভাবিনি? হুজুর গোস্তাকি মাফ, ভুল হয়ে গেছে হুজুর। বলো, বিদ্যা কি? হ্যাঁ আগে হুজুর, লেখাপড়া করে জ্ঞান অর্জন করাই হলো বিদ্যা। তুমি চাই জানো? শোনো উজির, আমার এই দ্বিধাকে দূর করতে হবে। কিভাবে করবে ভাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই দ্বিধা দূর করবার চেষ্টা করব। রাজ্যে রাজ্যে খবর পাঠাও, প্রতিটা রাজ্যের পণ্ডিতদের আমার কাছে আনো। আমায় জবাব দিয়ে খুশি করতে পারলে আমি 1000 স্বর্ণ মুদ্রা ইনাম দেবো। ঠিক আছে, ঠিক আছে জাহাপানা, ঠিক আছে, আমি এক্ষুনি সব রাজ্যের দূত পাঠাচ্ছি। মহারাজ, নবাবের দূত এসেছেন। এই রে, আবার কি হলো? এই নবাবের দূত এলেই না ভয়ে বুকটা কেমন ধরফড় করে। যাও যাও প্রহরী, ডেকে নিয়ে এসো নবাবের দূতকে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। বলো বলো দূত, কি সংবাদ? নবাব বাহাদুর খবর পাঠিয়েছেন যে একটা বিশেষ কারণে আপনার রাজ্যের সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে নবাব বাহাদুরের প্রয়োজন। নবাব বাহাদুর সব রাজ্যের রাজাদের এই খবর পাঠিয়েছেন। আচ্ছা, তার মানে সব রাজ্য থেকে বিচক্ষণ মানুষ নবাবের দরবারে যাচ্ছেন। করি বলতো গোপাল, মানে কাকে পাঠাই? এই যে মহারাজ, গোপালকে আমার থেকে বিচক্ষণ ভাবছেন নাকি? হ্যাঁ মহারাজ, আমি আপনার মন্ত্রী, কিন্তু এই সারা কৃষ্ণনগরে যদি কেউ বিচক্ষণ ব্যক্তি থাকেন সেটা হলেন আপনি। কি বলছো মন্ত্রী? আমি যদি এখন নবাবের দরবারে যাই তাহলে রাজকার্য সামলাবে কি? মহারাজ, আপনি কেন যাবেন? আপনার প্রতিনিধি হিসেবে আমি যাব। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। দূত, তুমি নবাব বাহাদুরকে জানিয়ে দাও কৃষ্ণনগর থেকে আমার মন্ত্রী কাল যাবে নবাব বাহাদুরের সাথে আলোচনায় বসবে বলে। ঠিক আছে মহারাজ। ব্যাস, মহারাজ নিজের পায়ে কুড়ুলটি মারলেন। কি আনন্দ! আহ, কি
কি আনন্দ! শোন, খুব শিগগির আমি কৃষ্ণনগরের রাজা হচ্ছি, শুধু স্বাক্ষরটাই বাকি। আমি কাল মুর্শিদাবাদ গিয়ে নবাব বাহাদুরের স্বাক্ষর করিয়ে নিয়ে আসছি। আমি রাজা আর তোরা দুজন হবি আমার মন্ত্রী। আমরা মন্ত্রী, আপনি রাজা? এই তাহলে রাজা মশাই কি হবেন? খাজানজি টাকা পয়সার হিসেব রাখবে আর গোপালটাকে একবারে দূর করে দেবো। তাই রে, জিনিসপত্র বেঁধে ছেঁধে নি। হ্যাঁ, ওই ঠাকুর ঠাকুর করে নবাব বাহাদুর সই করে দিলে নিশ্চিন্ত। কৃষ্ণচন্দ্র আমার দরবারে মন্ত্রীকে পাঠালো। মন্ত্রী বিচক্ষণ, আমার সাথে এভাবে মজা করলো। ঠিক আছে, আমিও দেখছি। আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে কারাগারে বন্দি করব। আসুক মন্ত্রী। জাহাপানা, এটা তো আপনাকে অপমান করা। পড়াচ্ছি অপমান? দুধ, তুমি এক্ষুনি যাও। মন্ত্রী হলো কৃষ্ণনগরের সবচেয়ে বিচক্ষণ। রাগে আমার গা টনটন করছে, মাথা ঝনঝন করছে, কান ভন ভন করছে। আপনি শান্ত থাকুন। কালকে মন্ত্রীকে শিক্ষা দিতে না পারলে আমার শরীর শান্ত হবে না। এই কি গো, কি অত চিন্তা করছো? মন্ত্রী মশাইকে নবাবের দরবারে মহারাজ পাঠালেন। তাতে তোমার এত চিন্তার কি হলো? সে তুমি বুঝবে না গিন্নি। মন্ত্রী মশাই যে কি ভাঁজ ভাঁজবেন নবাবের কাছে তা ঠাকুরই জানেন। মহারাজ যদি জেনে বুঝে নিজের পায়ে কুড়ুল মারেন তাহলে আমরা আর কি করতে পারি বলো গিন্নি? আমার কাজ শুধু দেখা, আর মহারাজ বিপদে পড়লে মহারাজের পাশে দাঁড়ানো আর বিপদ থেকে উদ্ধার করা। না না গোপাল, এ কিন্তু তোমার ভারী অন্যায়। সবাই কি একভাবে একরকম থাকতে পারে? বোকা সরল একদিন না একদিন তো তাকে ঠিক মানুষ হতেই হবে। ঠিক কথা। তাহলে মন্ত্রী মশাই এখন মুর্শিদাবাদে মানুষ হতে গেছে। মানুষ হতে গেছে মন্ত্রী মশাই। এতদিন ছিল পশু, বুদ্ধির বিকাশ ঘটেনি এখনো, ছিল সে কোলের শিশু। দেখো সভাকবি, মন্ত্রী মাঝে মধ্যে গোলমাল করে ফেলে বটে, কিন্তু তবু তো সে রাজ্যের মন্ত্রী, তার তো একটা সম্মান আছে। ক্ষমা করবেন মহারাজ, করেছি গর্হিত কাজ। মহারাজ, আমি কামনা করি এবার অন্তত মন্ত্রী মশাই এমন কিছু কাজ করবেন না যাতে করে আবার আমাকে তার ভুলের খেসারত দিতে যেতে হয়। আমি তো তার ভুলের খেসারত দিতেই আছি। কি এত বড় কথা? তোমার খুব অহংকার, তাই না? ঠিক আছে ঠিক আছে, আজকের পর থেকে তোমাকে আমার আর প্রয়োজন নেই, তুমি আসতে পারো। ঠিক আছে মহারাজ, আপনার আজ্ঞা শিরোধার্য। আজ থেকে গোপালের নাম আমার কাছে আর কেউ করবে না। আজকের মতো সভা এখানেই শেষ করলাম। কি গো, বলি এই তো গেলে, আরে এত তাড়াতাড়ি চলে এলে যে, বড় শরীর খারাপ? না গিন্নি, আমার চাকরি গেছে, মহারাজ জবাব দিয়েছেন। সে কি গো, এবার কি হবে? গিন্নি আমাকে বোকা শোকা মনে করে বোকা বানায় সবাই। আমি বোকা নই, আমি কৃষ্ণনগরকে ভালোবাসি। এই ভালোবাসাকে সবাই মূলধন করে করুক। মহারাজ আবার আমাকে ডাকলে আবার আমি যাব। ও বলি, দুঃখ পেও না গো, দুঃখ পেও না। দেখো সব ঠিক হয়ে যাবে, সব। তুমি শান্ত হও দেখি, শান্ত হও, শান্ত হও। আমি শান্ত আছি গিন্নি, শুধু ভাবছি যে মন্ত্রী মশাই ওখানে গিয়ে কি করছেন। কারণ উনি নিজেকে খুব বিচক্ষণ মনে করেন, কিন্তু উনি এও জানেন উনি তা নন। দেখা যাক কি হয়। কৃষ্ণনগর থেকে মন্ত্রী আপনার সাথে দেখা করতে চান জাহাপানা। পাঠিয়ে দাও। নবাব বাহাদুরের জয় হোক। কি, কেমন আছো? কৃষ্ণনগরের খবর কি? কি আর বলবো নবাব বাহাদুর, রাজ্যের লোক বড় কষ্টে আছে। মহারাজের রাজকার্যে মন নেই। সে কি, তাহলে কৃষ্ণচন্দ্র করে কি? মহারাজের কথা আর কি বলবো, ওই এক গোপাল জুটেছে, গোপালকে নিয়ে সারাদিন হই হই রই রই করছে। বটে। এই মোক্ষম সময় নবাব বাহাদুরের কাছে নিজের নামটাই বলে ফেলি। নবাব বাহাদুর, আমার একটা আর্জি আছে, মানে ওটা রাখতেই হবে নবাব বাহাদুর। আর্জি বলে ভালো। মানে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? কিছুটা ভয়, কিছুটা নির্ভয়ের সাথে বলো। মানে ঠিক বুঝলাম না। উজির, শোনো মন্ত্রী,
তুমি তোমার আর্জি নির্ভয়ই বলতে পারো, কিন্তু এর মধ্যে কিন্তুও আছে। কিন্তু একটা থাকবেই। তোমার আর্জি যদি জাহাপনার পছন্দ না হয় তাহলে ভয়ের ব্যাপার আছে। থাক থাক, আমার আর্জি আর জানাবো না। না না না, তা তো হবে না। আমার দরবারে যখন তুমি একবার মুখ ফুটে বলেছো তোমার আর্জির কথা, তখন তোমাকে বলতেই হবে। না বললে কঠিন শাস্তি, কারাগারে আজীবন। হ্যাঁ, নিজেরও আমি তো এখন শাঁখের করাত হয়ে গেলাম। হ্যাঁ, বললেও বিপদ আর না বললেও কারাগার। হ্যাঁ, যা থাকে কপালে বলেই দি। নবাব বাহাদুর, আসলে কৃষ্ণনগরের বিপদ আমি আর সরিতে পারছি না। তাই নবাবের কাছে আর্জি, মহারাজ কৃষ্ণচন্দ্রকে সরিয়ে নবাব বাহাদুর যদি রাজা আমাকে করেন, তাহলে সমস্ত কৃষ্ণনগরের প্রজা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। বুঝলে উজির, কৃষ্ণচন্দ্রের মন্ত্রী রাজা হওয়ার স্বাদ হয়েছে। উজির, কি বলো, একে রাজা বানিয়ে দিই? জাহাপনা, 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 আপনার ইচ্ছেই তো সব। আর কয়েক মুহূর্ত, আর কয়েক মুহূর্ত, তারপরেই আমি রাজা। আমি কি স্বপ্ন দেখছি? একটা একটা চিমটি কেটে দেখি তো। ওরে বাবা রে! কি হলো, চিৎকার করলে কেন? মন্ত্রী থেকে রাজা হবার আনন্দে, তাই না? তা রাজা মশাই, এবার আমার প্রশ্নটার জবাব দিতে পারলেই ব্যাস, তুমি রাজা। হ্যাঁ 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 হ্যাঁ, সব প্রশ্নের জবাব দেব। হ্যাঁ, যার জন্য তোমাকে ডাকা। বলো, অবিদ্যা কি? এই যে, এটা তো কঠিন প্রশ্ন। কি বলি? একটা কিছু তো বলতেই হবে। বলে দি কপাল ঠুকে। আগে বিদ্যা না থাকলেই তো অবিদ্যা। কেমন, ঠিক বলেছি? প্রমাণ দাও। আর প্রমাণ দিতে না পারলে আজীবন কারাগারে থাকবে। তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো। ভাবো ভাবো মন্ত্রী, ভাবো, নইলে বিপদ। কি গো গোপাল দাদু, তোমার আজ ছুটি নাকি? কয়েকদিনের ছুটি পেলাম রে, ভালোই হয়েছে তোরা এসেছিস। হাতে হাতে ঘরের চালটা একটু সারিয়ে নি। 3-4 দিনের মধ্যেই আমাকে আবার মুর্শিদাবাদে যেতে হবে। কেন? তুমি কেন যাবে? তোমাকে তো মহারাজ জবাব দিয়েছেন। দেখো, মান অপমান বাদ দাও। যখন দেশের প্রয়োজন পড়ে তখন মান অপমান মনে রাখতে নেই গিন্নি। দেশ আগে। রাজার উপর আমাদের রাগ থাকতেই পারে, রাজার উপর রাগ করে দেশের ক্ষতি করা মূর্খামি। বুঝলি বাবারা, দেশকে ভালোবাসতে হবে, তবেই দেশও তোদের ভালোবাসবে। মহারাজ, বলো। কি শুনলাম আপনি গোপালকে বরখাস্ত করেছেন? না না না, এটা আপনি ঠিক করেননি মহারাজ। গোপাল না মাঝে মধ্যে বড় অদ্ভুত ব্যবহার করে, যার কোনো ক্ষমা নেই। আমি সব কিছু খবর পেয়েছি। আপনি আপনার মন্ত্রীর ওপর ভরসা রেখেছেন। আপনি তো জানেন আমাদের কৃষ্ণনগরকে বহুবার বহু রকম ভাবে গোপাল রক্ষা করেছে। সেসব মহারাজ আপনি ভুলে গেলেন। আমি ভুলিনি রানী, ভুলিনি, কিন্তু তবু সব কিছুরই একটা নিয়ম আছে। না না মহারাজ, আপনার এই কাজকে আমি একদমই সমর্থন করতে পারছি না। দেখবেন আপনি খুব শিগগির আপনার ভুলটা বুঝতে পারবেন মহারাজ। কি মন্ত্রী, তোমার 1 ঘন্টা তো শেষ। এবার আমার প্রশ্নের উত্তর দাও। মানে আর বিদ্যা নেই, বিদ্যার সাথে কোনো যোগাযোগ নেই, তাকেই অবিদ্যা বলে। তাকে ঘন্টা বলে। রাজা হওয়ার খুব শখ। হ্যাঁ, নিজের রাজার বিরুদ্ধে নালিশ। কৃষ্ণচন্দ্র তোমাকে আমার কাছে বিশ্বাস করে পাঠিয়েছে, আর তুমি তার সম্পর্কে আমার কাছে বদনাম করছো। বেঈমান, তোমাকে এই মুহূর্তে আমি কারাগারে বন্দি করলাম। প্রহরী, আমাকে ক্ষমা করে দিন নবাব বাহাদুর। আমার খুব ভুল হয়ে গেছে, আর এমনটি হবে না। এই আমি নাকে কানে খত দিচ্ছি। থামো, অনেক সহ্য করেছি। বেঈমানের কোনো ক্ষমা নেই। প্রহরী, নিয়ে যাও একে কারাগারে। আর উজির, কৃষ্ণনগরে খবর পাঠাও। আমার প্রশ্নের উত্তর দিতে না পারলে মন্ত্রীকে আমি ছাড়বো না। যথা আজ্ঞা জাহাপনা, আমি এখনই দূতকে পাঠাচ্ছি। মহারাজের জয় হোক। বলো বলো, কি সংবাদ? মহারাজ, নবাব সাহেব আপনার মন্ত্রীর ওপরে খুব বিরক্ত। মন্ত্রীকে উনি কারাগারে বন্দি করেছেন। এখন আপনাকে নবাব বাহাদুর আদেশ দিয়েছেন যে আপনাকে অবিলম্বে মুর্শিদাবাদে যেতে হবে এবং মহারাজের প্রশ্নের উত্তর দিতে হবে। এই রে, আমায় পরীক্ষা দিতে যেতে হবে?
সেই মুর্শিদাবাদে মরেছে। তা কি প্রশ্ন সেটা কি নবাব বাহাদুর জানিয়েছেন? হ্যাঁ, অবিদ্যা কি উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ও পণ্ডিত, উত্তরটা জানা আছে? মানে অবিদ্যা কি? অবিদ্যা তো মূর্খতা, কিন্তু এর উদাহরণ চট করে কি দেবো সেটা তো বলতে পারছি না। সেরেছে, তাহলে উপায়? মহারাজ কি বলিব আজ, ছোট মুখে বড় কথা। আমাদের গোপাল আমাদের কপাল, চলুন মোছাই তার ব্যথা। দূত, তুমি আজ বিশ্রাম নাও, কাল আমি তোমাকে জানাবো আমরা কবে যাব। প্রহরী, নবাবের দূতকে বিশ্রামাগারে নিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। এবার এবার কি করে গোপালকে আমি খবর দেব? অভয় দিন তো বলি, আমি গোপালের কাছে চলি। ঠিক আছে, তবে তুমি যাও, কিন্তু গোপাল যদি রাজি না হয়? মহারাজ, আমি এবার কাব্য ছেড়ে বলি, গোপালকে আমরা কেউই সেভাবে চিনতে পারিনি মহারাজ। ও আপনাকে আর আমাদের কৃষ্ণনগরকে দারুণ ভালোবাসে। ভালোবাসে গোপাল আমাদের রাজ্য, তাই গোপাল ছাড়া হবে না কোনো কার্য। মহারাজ, একটা অনুরোধ করব। করো করো। গোপাল খুব অভিমানী, যদি আমাদের সাথে আপনি যান তাহলে ভালো হয়। হ্যাঁ, বিষয়টা যে আমি ভাবিনি তা নয়, আমিও ভেবেছিলাম। চলো আমরা তাহলে সবাই যাই। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। দে রে ন্যাপলা, খড়টা একটু এগিয়ে দে। এই নাও গোপাল দাদু। গোপাল দাদু, রাজা মশাই আসছেন। কই? নেমে এসো গোপাল, তোমার সাথে যে আমার কথা আছে। নেমে এসো গোপাল ভাই, তুমি ছাড়া আর উপায় নয়। আমায় লজ্জা দেবেন না সভাকবি, আমি খুব সাধারণ একজন ভাঁড়। লোককে হাসানোই আমার কাজ। অভিমান ছাড়ো, নেমে এসো, নেমে এসো গোপাল, আমাকে বাঁচাও। এভাবে বলবেন না মহারাজ, আমি আসছি। আয় আয় আয়, এবার কি করব? কি করে আমার বউটাকে খবর পাঠাবো? নবাব বাহাদুর তোমাকে একদম পছন্দ করেন না, আর বেঈমানদেরও না। আমার খুব ভুল হয়ে গেছে উজির সাহেব। নবাব বাহাদুরকে বলে আমাকে ছেড়ে দেবার একটা ব্যবস্থা করে দিন না, দিন না। আমি তোমার হয়ে নবাব বাহাদুরকে বলে আর কারাগারে যেতে চাই না ভাই, তাই এখন আমি যাই। ও উজির সাহেব, শুনুন, দাঁড়ান না, দাঁড়ান না। গোপাল, অবিদ্যা কি সেটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আচ্ছা, বুঝলাম। মহারাজ, দূতকে বলুন আমরা 7 দিন সময় নেব। 7 দিন পরে আমরা সবাই মুর্শিদাবাদে যাব এবং অবিদ্যা কি সেটা হাতে কলমে বলে দেব। দূত, আমরা নবাব বাহাদুরের থেকে 7 দিন সময় চেয়ে নিচ্ছি। 7 দিন পর আমরা সবাই যাব। ঠিক আছে মহারাজ। মহারাজ, আমি আজকেই ছদ্মবেশ ধরে মুর্শিদাবাদে যাব। আমাকে এর জন্য 10টা মোহর দিতে হবে মহারাজ। ঠিক আছে, আমি এক্ষুনি খাজাঞ্চির কাছে খবর পাঠাচ্ছি। প্রহরী, খাজাঞ্চিকে ডেকে আন। আমি মোহর নিয়ে এক্ষুনি মুচির কাছে যাব, একটা ভালো জুতো বানাতে হবে। মুচি জুতো মানে? মানেটা জানবেন 7 দিন পরে। আর একটা কথা মহারাজ, আপনি মুর্শিদাবাদে পৌঁছে নবাবকে বলবেন যে গোপালের মন খারাপ, ওর একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছে। পরে আমি গিয়ে সব বুঝিয়ে দেব। কথাটা মনে থাকবে তো? থাকবে থাকবে। দাও দাও খাজাঞ্চি, গোপালকে 10টি মোহর দাও। এই নাও গোপাল, নাও। আমি এবার তবে যাই মহারাজ। যাই বলতে নেই গোপাল, বলো আসি। আসি মহারাজ। মুচি ভাই, একজোড়া জুতো বানাও দেখি। বিঘত খানেক লম্বা, বিঘত খানেক চড়া, আর তার মধ্যে পাথর আটকানো। মহারাজের লাগবে কাল। এই নাও 2 মোহর অগ্রিম। কাল সকালে এই জুতোটা যেন পাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে গোপাল দাদা। কৃষ্ণনগরের মহারাজ 7 দিন পরে আসবেন। 7 দিন? ঠিক আছে, 7 দিন পরে না এলে কৃষ্ণনগর আক্রমণ। যথা আজ্ঞা জাহাপানা। আমার ছদ্মবেশটা কেমন হয়েছে গিন্নি? সাধু সাধু লাগছে? তাই ছদ্মবেশ ধরে তুমি মুর্শিদাবাদ যাবে? যাব না? বিদ্যা আর অবিদ্যার ফারাকটা তো বোঝাতে হবে। আমি আসছি গো গিন্নি, গারোয়ান বলা আছে কাল ভোর ভোর নবাবের দরবারে পৌঁছতে হবে। আসি গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সাবধানে। দুগা 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 দুগা, ভালো রেখো না, দেখো না। এই জুতোটা প্রাসাদের এই দরজার সামনে ফেলে দিই।
তারপর মজা দেখি। এটা কি? হ্যাঁ, জুতো। ওরে বাবারে, এই আবার কি রকম জুতো? এত বড় জুতো! যাই যাই যাই, নবাবকে গিয়ে দেখাই, এক্ষুনি নবাবকে গিয়ে দেখাই। জাহাপানা, 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 এক পাটি জুতো, জুতো। জুতো এত বড় কোথা থেকে পেলে? প্রাসাদের দরজার সামনে। জাহাপানা, এ নিশ্চয়ই কোনো মহাপুরুষের জুতো। এত বড় জুতো কোনো সাধারণ মানুষের তো হয় না। ঠিক বলেছো, আমারও তাই মনে হচ্ছে। দাও দাও দাও, এ হলো আশীর্বাদের জুতো। একে সম্মান করতে হবে, একে রোজ মাথা ঠেকিয়ে কাজ শুরু করতে হবে। পুরালার আশীর্বাদ। উজির আজ থেকে প্রতিদিন এই জুতোকে চুম্বন করবে, মাথায় ঠেকাবে, তারপর কাজে নামবে। দাও, এবার আমাকে দাও, আমি চুম্বন করি। মাথায় ঠেকাই, আমার পাপ দূর করে দাও, আমাকে প্রচুর ধন দৌলত দাও, আমাকে শক্তিশালী করো। মহাপুরুষের জুতো দেখলেই সৌভাগ্য। মাথায় ঠেকিয়ে পুণ্য লাভ করেছি। ছাই করেছ আমাদের হারুমুচির হাতে তৈরি জুতো। সব কটা মূর্খের ধারে পুঁথি পড়ে কি সবকিছু জানা যায়? জানতে হলে অবিদ্যাকে ঘাড় থেকে নামাতে হয়, এটাই অবিদ্যা। গোপাল কোথায় কৃষ্ণচন্দ্র? ওই গোপালের খুব মন খারাপ। কি যেন হারিয়েছে বলে তার মন খুব খারাপ। বলল আপনারা যান, আমি আসছি। এবার বলুন নবাব বাহাদুর, আমার মন্ত্রী কি করেছে? ও একটা বোকা এবং বেঈমান। আমার কাছে বেঈমানের কোনো ক্ষমা নেই। তুমি ওকে পাঠিয়েছিলে, ও এখানে এসে তোমার বদনাম করে নিজে রাজা হতে চাইছে। আমি ওকে কারাগারে বন্দি করেছি। এখন বলো, অবিদ্যা কি? এবার নবাব বাহাদুরের কাছে যাবার সময় হয়েছে। তাড়াতাড়ি না গেলে আবার মহারাজের বিপদ। বলো, অবিদ্যা কি? নবাব বাহাদুরের জয় হোক। এই তো গোপাল এসেছে। তোমার কি হারিয়েছে গোপাল, যার জন্য তুমি এত করুণ মুখে? আর কি বলবো নবাব বাহাদুর, আমার প্রপিতামহর এক জোড়া জুতো ছিল, তার এক পাটি চুরি গেছে। বলো কি, জুতো চোর? আমি এক জোড়া জুতো নিয়ে সব জায়গায় যাচ্ছি। এই দেখুন, এই রকম জুতো কি কোথাও দেখেছেন? মানে এটা তোমার প্রপিতামহের জুতো? উচিত তুমি বললে ওটা কোনো মহাপুরুষের জুতো। ছি 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 ছি। আমি জুতোটাকে মাথায় ঠেকিয়েছি, চুম্বন করেছি। ইস, তওবা তওবা। নবাব বাহাদুর, এটাই হলো অবিদ্যা। কোনো কিছু বিচার না করে গড্ডালিকায় গা ভাসানোকেই বলে অবিদ্যা। তুমি সবার সেরা গোপাল, কৃষ্ণনগরের অহংকার। বলো বলো বলো, তুমি আমার কাছে কি উপহার চাও? আপনার করুণা থেকে আমাদের নদিয়া জেলা যেন বঞ্চিত না হয়। আর মন্ত্রী মশাইকে না গোপাল না, যে পেছন থেকে ছুরি মারে তাকে ক্ষমা করব না। ওকে শাস্তি পেতেই হবে। মেয়াদ শেষ হলে ফিরে আসুক, কাজে নেব, কিন্তু অপরাধীকে তার অপরাধের শাস্তি পেতেই হবে। নাও নাও, সবাই মিলে বলো, জয় গোপালের জয়। জয় গোপালের জয়। কৃষ্ণনগরের গর্ব গোপাল। আমার মুর্শিদাবাদে গোপাল নেই বলে কৃষ্ণচন্দ্র তোমার উপর আমার ভারী হিংসে হয়। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। সোনার ব্যাপারী মানিকলালের বাড়ি। যা বলেছিস, ঘরে না, ঘরে অনেক সোনা দানা আছে। হাতে সময় কম। অতিথি। চোর 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 চোর। হুজুর, আমি যে বরবাদ হয়ে গেলাম। তুমি চিন্তা করো না মানিকলাল, যেই চুরি করে থাকুক সে ধরা পড়বেই। তুমি এখন নিশ্চিন্তে যাও। তোমার ক্ষতি কিছুটা পূরণ করার আমি নিশ্চয়ই চেষ্টা করব। আগে মহারাজ।
এই যে মন্ত্রী, এসব কি হচ্ছে কি? দিনের পর দিন এত চুরির অভিযোগ আসছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি শিগগিরই এই বিষয়ে খবর নেব, আর যেভাবেই হোক চোর ধরবো। হ্যাঁ, ধরবো। আর ওদিকে গোপালেরই বা কি হলো? আজ বেশ কয়েকদিন তো সে আসেনি, শরীর টরীর খারাপ করেনি আশা করি। কি বলবো মহারাজ, গোপালকে সবসময় এখানে সেখানে ঘুরে বেড়াতে দেখছি, কিন্তু রাজসভায় সে আসছে না। সে কি, এত চুরি হচ্ছে, আর এই সময় গোপালকে যে বড়ই প্রয়োজন ছিল। কিছু মনে করবেন না মহারাজ, গোপাল তো আর চোর ধরতে পারবে না, অথচ সে রাজসভায় কাজের জন্য প্রতি মাসে মাইনে নিয়ে যাচ্ছে। আমি তো চুরির সাথে গোপালের অদ্ভুত যোগাযোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা কি বলতে চাইছো মন্ত্রী? না, সে নিচে হয়তো চুরি করতে বের হচ্ছে না, কিন্তু কাউকে দিয়ে তো করাতে পারে। মানে রাতের বেলায় চুরি আর দিনের বেলায় ঘুমোলে কেউ কি আর রাজসভায় আসতে পারে মহারাজ? না 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 না, গোপাল কখনো চোর হতে পারে না মন্ত্রী। তাহলে কোনো কারণ ছাড়া সে রাজসভায় আসছে না কেন? হ্যাঁ, কি কারণ থাকতে পারে মহারাজ? আপনি একটু ভাবুন। 2 আর 2 4 হয় মহারাজ। হ্যাঁ, তাহলে ঘোষককে দিয়ে ঘোষণা করে দাও যে রাজসভা থেকে গোপালকে বরখাস্ত করা হলো। বিলক্ষণ মহারাজ, আমি অবিলম্বে সেই ঘোষণা করার ব্যবস্থা করছি। সমস্ত নগরবাসীকে জানানো হচ্ছে, আজ থেকে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার সাথে কোনোভাবেই যুক্ত নয়। সবাই শুনে রাখো, সবাই জেনে রাখো, সবার শুনে রাখা জেনে রাখা দরকার। আজ থেকে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার সাথে কোনোভাবেই যুক্ত নয়। মহারাজ তাকে তাড়িয়ে দিয়েছে। আবার কি কথা? এই ন্যাপলা পুটি উল্টে টেপা তোরা শিখে দেখ তো দাদু কোথায়, আশেপাশে কোথাও আছে কিনা। ওহ, এই মানুষটা আমায় শান্তি দিল না। কি কাণ্ড বাঁধিয়েছে কে জানে। দাদুকে তো কোথাও দেখতে পেলাম না। সে কি রে, আশেপাশে কোথাও নেই। গেল কোথায়? আমাকেই দেখতে হচ্ছে এই বুড়োটা কোথায় গিয়ে বসে আছে। বলি তুমি এখানে? বলি আমি 7 রাজ্য ঘুরে এলাম, এখন দেখি বাবু নদীর তীরে বসে হাওয়া খাচ্ছেন। এখন একটু চুপ করো তো গিন্নি। কেন চুপ করবো কেন শুনি? বলি ঘোষকের কথা কি তোমার কানে যায়নি? ছি 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 ছি, সবাই আমাকে কিরকম ড্যাপ 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 করে দেখছে, যেন আমার চাকরি গেছে। আমি ঘোষকের ঘোষণা শুনেছি গিন্নি, অত উতলা হবার মতো কিছু হয়নি। ও মা, এ আবার কেমন তোর কথা? বলি তোমার চাকরি গেল কেন? আর চাকরি গেলে তুমি আমাকে খাওয়াবে কি করে শুনি? যদি তোমার হাতে পয়সা না থাকে তাহলে নিজে কি খাবে আর আমি বা কি খাবো? তুমি এক কাজ করো, তুমি ওই মেয়ে জামাইয়ের কাছে চলে যাও। হায় 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 হায়, শেষে এই দিন আমার দেখবার ছিল গো। ধুৎ ধুৎ। হায় 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 হায়, আমাদের সব যে চুরি হয়ে গেল গো। এখন আমরা কোথায় যাব, কি করব? সব শেষ হয়ে গেল গো, সব চুরি হয়ে গেল। বাঁচবো কি করে? আয় 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 আয়, আমাদের এই কি সর্বনাশ হলো। এই 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 শুনছো? আরে ওঠো না, মরার মতো ঘুমোচ্ছ কেন? ওঠো না। ও শিগগির শিগগির চলো পুটিদের বাড়িতে, ওখানে খুব কান্নাকাটি হচ্ছে, খুব।
শুনছি এদের সব চুরি হয়ে গেছে গো। হ্যাঁ, ও হুম, কিন্তু কিভাবে এই চুরি হলো? বলতে পারবো না মহারাজ, তবে কাল মাঝরাতে একটা খুটখুট শব্দে আমার ঘুম ভেঙে যায়। ওদিকে কুপির আলো প্রায় নিভে এসেছিল, তাই অন্ধকারে ঠিক ঠাহর করতে পারিনি। মাঝে মাঝে ইঁদুরও আসে তাই? সকালে ঘুম থেকে উঠে দেখি দেওয়ালে এক মস্ত গর্ত, আর আমাদের বাক্সে যথাসামান্য যা ছিল সব নিয়ে গেছে, কিছুই নেই। আবার চুরি? ঠিক আছে, ঠিক আছে, আমি শিগগিরই এর কোনো ব্যবস্থা করব। আজ্ঞে মহারাজ। সেনাপতি, তুমি থাকতে কৃষ্ণনগরে রাত বিরেতে চোর আসে কি করে? উফ, এই সময় যদি আমার মন্ত্রী থাকতো তাহলে নিশ্চয়ই সে আমায় এতদিনে চোর ধরে দেখাতো। জানি না সে যে কবে ঠিক হবে। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই কি রাতে পাহারা না দিয়ে ঘুমো না কি বলতো? হ্যাঁ মহারাজ, এবার আমি নিজে জেগে থেকে পাহারা দেব। আপনি চিন্তা করবেন না মহারাজ, চোরকে আমি ধরবই ধরবো। তাহলে এই যে আমার নতুন মন্ত্রী, এইভাবে চুপচাপ না বসে থেকে তুমি একটা কিছু করে দেখাও এবার। নিশ্চয়ই মহারাজ, আমি তো কাজ করার জন্য সবসময় একেবারে এক পায়ে খাড়া। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি তোমাকেই এই তদন্তে সম্পূর্ণ ভার দিচ্ছি। কারা চুরি করতে পারে তুমি শীঘ্রই তদন্ত করে আমাকে জানাও। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি ইতিমধ্যেই তদন্তের স্বার্থে একটি গোষ্ঠী গঠন করেছি। বটার ঘটাকে সেই গোষ্ঠীতে কাজের দায়িত্ব দিয়েছি। মহারাজ, ওরা খুব শীঘ্রই আমাকে জানাবে বলেছে। বেশ, কিন্তু মনে রেখো, হাতে সময় খুব অল্প। আমার খুব খারাপ লাগলো গোপাল যে মহারাজ তোমাকে চিনতে ভুল করলেন। ঠিক কি হয়েছিল? কি আবার হবে, মন্ত্রী তোমার নামে যা খুশি তাই বলে যাচ্ছিল। তুমি মাইনে পাও অথচ রাত সবাই কাজে আসো না, এমনকি তুমি নাকি কাউকে দিয়ে রাতে চুরি করাচ্ছ আর দিনের বেলায় বাড়িতে ঘুমোচ্ছ। তাই বুঝি? তাহলেই বোঝো, আর সেই ঘুমের কারণে তুমি রাত সবাই আসতে পারছো না। এটা নাকি যুক্তি? আর কি আশ্চর্য, মহারাজ তাতে বিরক্ত হয়ে তোমাকে রাজসভা থেকে বিতাড়িত করলেন। মহারাজ কি এটা বিশ্বাস করেছেন যে আমি চুরি করতে পারি? সেটা অবশ্য সম্ভব নয়। মহারাজ তোমাকে কখনো চোর ভাবতে পারবেন না। না 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 না, সেটা আমারও বিশ্বাস, বুঝলে। এদিকে চুরির কত দূর কিনারা হলো গোপাল? কিছু দূর হয়েছে, তবে একটা জায়গায় আমার সন্দেহ হচ্ছে। সময় গেলেই ঠিক বুঝতে পারবো। চুনোপুটি ধরে লাভ নেই, পিছনের ওই রাঘব বোয়ালটাকে ধরতে হবে, বুঝলে। এই নাও চূর্ণ। এই চূর্ণ হচ্ছে বিচুটিকা চূর্ণ। বেশ, হাতে 10 দানা পরে এই বিচুটিকা চূর্ণ ছড়িয়ে দিলেই চোরের খেলা শেষ। শেষ। বাহ বাহ বাহ, এতে আমার খুব উপকার হলো। আমাকে অনেক ধন্যবাদ বিজ্ঞানী। এই যে গোপাল, এই তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমার সঙ্গে দেখা করতে। তাই না? তোমাকে আর কি বলবো বলো, মহারাজ যে এরকম করতে পারে এটা তো আমার ভাবনার বাইরে ছিল। ও আচ্ছা, তোমার জন্য আমার বড়ই দুঃখ হয় গোপাল। এখন কি করে তোমার সংসার চলবে? আমার গিন্নিও দিনরাত সেই চিন্তাই করে চলেছে। সত্যি কথা বলতে কি, আমি মহারাজকে কত করে বললুম, মহারাজ এমন করবেন না, আপনি গোপালকে রাজসভায় আসতে এভাবে মানা করতে পারেন না। সে কি আর করা যাবে, তবে মহারাজ নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবেন। হ্যাঁ, আমিও তাই মনে করি বটে। তবে কি, রাজার আদেশ একবার মুখ দিয়ে বেরিয়ে গেলে তা তো আর ফেরানোর উপায় থাকে না। মানে সেরকমটাই তো শুনেছি। ঠিক ঠিক। রাজসভায় যখন তোমার বসার জায়গাটা ফাঁকা দেখি,
তখন আমার মনটা কেঁদে ওঠে গো, বুকটা ফাঁকা হয়ে হু হু করে ওঠে গো, হু হু করে ওঠে। আপনার বুক আবার ভরে উঠবে মন্ত্রী মশাই। খুব শিগগিরই মহারাজ তার ভুল বুঝতে পারবেন এবং আমাকে আবার রাজসভায় ডেকে পাঠাবেন। আচ্ছা গোপাল, আমি এখন আসি, তোমার বাড়ি এসে গেছে, এই তুমি বিশ্রাম নাও। হ্যাঁ, আসুন। এই নাও দাদু তোমার খাবার। দে উঠে, তোরা খুব সজাগ থাকিস বুঝলি। মনে হচ্ছে খুব শিগগিরই আমি চোর ধরে ফেলতে পারবো। তাই নাকি দাদু? আমরা সবাই কিন্তু তাহলে খুব সজাগ থাকবো। যাকে বলে চোখ কান খোলা রাখা। কোথাও কোনো বেচাল দেখলেই আমাকে জানাবি। নিশ্চয়ই দাদু। দাদু বলেছে খুব সজাগ হয়ে আমাদের থাকতে হবে। কিন্তু এই সজাগ কিভাবে থাকা যায়? দাদু বলেছে কোনো সন্দেহজনক লোক দেখলেই দাদুকে খবর দিতে হবে। সেরকম সন্দেহজনক লোক আমরা বুঝবো কি করে? আমি ওই দূরে দেখতে পাচ্ছি মন্ত্রীকে। ওনার হাঁটা চলা কিন্তু আমার খুব সন্দেহজনক লাগছে। মন্ত্রী মশাইয়ের ভাবসাব খুব ভালো লাগছে না। উনি যেন কিছু একটা লুকোতে চাইছেন। আমাদের এক্ষুনি ওনার পিছু নেওয়া দরকার। উনি কেন ওই জঙ্গলের দিকে যাচ্ছেন সেটা জানতে হবে। চল যাওয়া যাক, তবে আমাদের খুব সাবধানে ওনার পিছু নিতে হবে। চুরির সব জিনিস এখানে ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এবারে প্রজাদের খেপিয়ে তুলতে হবে, বুঝলি? প্রজারা এমনিতেই খুব ক্ষেপে আছে। একদিকে প্রজাদের খেপিয়ে দিতে হবে, আর একদিকে চুরির সব অর্থ নিজেদের মধ্যে সমান ভাগ করে দেব। প্রজারা পুরোপুরি খেপে গেলে মহারাজকে তুলে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দেবে। আর তখন আমি নবাবকে বলে রাজা হয়ে যাব। তারপরে চুরি করা অর্থ কিছু প্রজাদের মধ্যে দান করে দিতে পারলেই আমি মহান হয়ে যাব। ইতিহাসে আমি বিখ্যাত রাজা হয়ে যাব। সে তো দারুণ ব্যাপার হবে মন্ত্রী মশাই। কিছুই বুঝতে পারছি না, দিনের পর দিন রাজ্যে এভাবে চুরি হয়ে যাচ্ছে, অথচ আমার রক্ষীরা কেউ কিছুই করতে পারছে না। আর ওদিকে প্রজারাও তো ক্রমে ক্ষিপ্ত হয়ে উঠছে। কিন্তু মহারাজ, এখন করণীয় কি? সেটাই তো বুঝতে পারছি না। মন্ত্রীকে পূর্ণ তদন্তের ভার দিয়েছি, আর সেও কিছু এখনো বলতে পারছে না। আমার মনে হয় রাজ্যের এই বিপদের সময় গোপালের পরামর্শ বিশেষভাবে প্রয়োজন ছিল। সেটা যে আমারও মনে হয়নি তা নয়, তবে তবে আবার কি? যান, এক্ষুনি গোপালকে খবর দিন। কি করে রানী, কি করে? যাকে ঘোষক দিয়ে ঘোষণা করে আমাদের রাজসভা থেকে বিদায় দিয়েছি, তাকে আবার কি করে ডেকে পাঠাবো? প্রয়োজন হলে ডেকে পাঠাতে হবে বই কি। রানী, রানী তুমি বুঝতে পারছো না, এতে আমি নিজে খুব ছোট হয়ে যাব। আমি তাকে নিজে রাজসভা থেকে বিতাড়িত করেছি। দেশের স্বার্থে যদি মহারাজ ছোট হয়, সেটাকে ছোট হওয়া বলে না মহারাজ। বেশ বেশ, আমি এক্ষুনি আমার একজন দূতকে পাঠাচ্ছি গোপালকে ডেকে আনার জন্য। সেই ভালো। গোপাল, বাড়ি আছো? কি ব্যাপার দূত, তোমার কাজ কি শেষমেশ আমার বাড়ি আসা? না মানে তুমি তো অন্য রাজ্যে যাও মহারাজের সংবাদ নিয়ে। মহারাজ তোমার বাড়িতেই যে এখন আসতে বললো। বেশ বেশ, এখন বলো তো মহারাজ তোমাকে আমার বাড়ি পাঠালেন কেন? গোপাল, মহারাজ তোমাকে রাজসভায় ডেকেছে, সেই খবর দেবার জন্যই তো তোমার কাছে আসা। মহারাজ ডেকেছেন? আচ্ছা বেশ, কিন্তু আমি যে এখন যেতে পারবো না দূত। সে কি? হ্যাঁ হ্যাঁ, তুমি মহারাজকে গিয়ে বলো আমি একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মানে একটা জরুরি কাজের জন্য এখন যেতে পারছি না। এই কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, তুমি নির্ভয়ে এই কথাটাই মহারাজকে বলবে, আর সেই সাথে এটাও বলবে যে গোপালের উদ্দেশ্য সফল হলেই সে রাজসভায় আসবে, তার আগে নয়। বেশ, তবে আমি চললাম।
কিরে, তোদেরকে দেখে খুব উত্তেজিত বলে মনে হচ্ছে। দাদু দাদু সাংঘাতিক ব্যাপার। আমরা আড়াল থেকে শুনেছি ওই মন্ত্রী ওই মন্ত্রী আর বটা ঘটা মিলে চুরি করেছে, আর একটা ছোট ঘরে জঙ্গলের ওই পারে চুরি সব জিনিস লুকিয়ে রেখেছে। যা সন্দেহ করেছিলাম, খুব শিগগিরই বিচুটিকা চূর্ণ আমার কাজে লাগতে চলেছে। পিচুটিকা চূর্ণ? সে বারবার বললে যে সে যে কাজে আছে তা যদি সফল হয় তবেই সে রাজসভায় আসবে। ও, তুমি এখন আসতে পারো দূত। প্রণাম মহারাজ। গোপাল, তার এত বড় স্পর্ধা! আমি ডেকে পাঠালাম তবু সে এলো না। কি কি রাজকাজ করছে সে? না 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 না, আর ওর প্রতি কোনো রকমই নরম হব না। কোনো দিন ওকে আর আমি রাজসভায় ঢুকতেই দেব না। কি ব্যাপার, এত কিসের কোলাহলে শব্দ? মহারাজ, রাজসভায় আসার আগে দেখতে পেলাম প্রজারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছে। হ্যাঁ, তারাই সব ভিড় করে এসেছে রাজপ্রাসাদের সামনে। এ কি হলো মহারাজ, এ কি হলো? প্রজারা সব যে চুরিতে নিঃস্ব হলো। মহারাজ, একটু সবুর করুন, সুসময় আসতে চলেছে। তবে এই চোর হলো শনি, সে ধরা না পড়লে বড়ই দুঃসময় আসবে। মন্ত্রী, মন্ত্রী, তোমাকে যে তদন্ত ভার দিয়েছিলাম তার কি হলো? বটা ঘটা রাজ্যকে পাহারা দিচ্ছে মহারাজ। আজ বাদে কালই চোর ধরা পড়বে, পড়বেই পড়বে। আপাতত প্রজাদের শান্ত হতে বলি। আমরা মহারাজের সাথে দেখা করতে চাই এক্ষুনি। এখন এতজন দেখা করা সম্ভব নয়। আমাদের দিতেই হবে। আমরা এই চুরির বিহিত চাই। এভাবে চলবে না, না না চলবে না, এভাবে চলবে না। তো তোমরাই আমার সব। দেখো, তোমাদের এই বিপদের দিনে এই রাজা তোমাদের পাশে আছে। আমি নিজেও এই চুরি নিয়ে খুব চিন্তিত। আশা করি দুদিনের মধ্যেই চোর ধরা পড়বে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আজ এই চরম সংকটের দিনে গোপালের অভাব আমি খুব করে বুঝছি। প্রজাদের আশ্বাস দিলেন, কিন্তু আপনি নিজেই জানেন না কি করে এই চোর ধরা পড়বে। আর চোর ধরা না পড়লে এই প্রজারা তো আমাকে আর মানবে না। কে হবে এই বিপদে আমার ত্রাতা? কে? এই যে বটা বাবু আছেন নাকি? ঘুমোচ্ছেন নাকি চুরির জিনিসের হিসেব করছেন? ওরে বাবা রে, বাঁচাও, চলে গেল, চলে গেল, চলে গেল, বাঁচাও, বাঁচাও। আজও বাইরে কিসের কোলাহল? মহারাজের জয় হোক। বলো বলো রক্ষী। মহারাজ, প্রচুর মানুষের ভিড় হয়েছে চোর দেখতে। গোপাল দুজনকেই বেঁধে রেখেছে। গোপাল? চোর মানে রাজপ্রাসাদের সামনে? কি যে বলছো রক্ষী? এক্ষুনি চলো সবাই। ধন্যবাদ বিজ্ঞানী, তোমার তৈরি বিচুটুকা চূর্ণের জ্বালায় এই দুই চোর বটা আর ঘটা কাবু হয়ে পড়েছে। যার যা চুরি হয়েছে সব আছে এদের একটি গোপন ঘরে। এখন বটা আর ঘটাই বলুক যে কে ওদেরকে দিয়ে চুরি করাচ্ছিল। বাবা গো, আমাদের ভুল হয়েছে মহারাজ। এই মন্ত্রী বলেছিল আমাদের চুরি করতে। আমাদের ক্ষমা করে দিন। এই তো আসল কথাটা বেরোলো এইবার। আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন মহারাজ। আর এমন ভুল আর কখনো করবো না। এই মন্ত্রী বলেছিল প্রজারা খেপে গেলে রাজার রাজত্ব চলে যাবে আর মন্ত্রী নিজে রাজা হবে, আর আমরাও রাজসভায় বসতে পারতাম। আমাদের মাফ করে দিন মহারাজ। গোপাল, তুমি সেই আমার ত্রাতা হলে। এই যে মন্ত্রী, তুমি এই পিছুটি চূর্ণ নিজে মাখবে না সবাই মিলে তোমাকে মাখাবে?
ওরে বাবা রে, আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। গোপাল, গোপাল, তুমি যখন ত্রাতা, তাহলে তাহলে ওই বিচুটিকা চূর্ণ তুমি মন্ত্রীকে মাখিয়ে দাও। আমি আর এই মন্ত্রীর মুখ দেখতে চাই না। যে আজ্ঞে মহারাজ। জয়, এই গোপালের জয়। হ্যাঁ, মহারাজ আমায় ক্ষমা করে দিন। ওরে মহারাজ, আরে গোপালজি, তা তোমার হাতের হাঁড়িতে কি আছে? আগে রসগোল্লা মহারাজ। রসগোল্লা? কি উপলক্ষে? ওই ভোলা ময়রার নাতি হয়েছে তো, তাই সেই আনন্দে ভোলা আমার হাত দিয়ে এই রসগোল্লা পাঠিয়ে দিল মহারাজ। ও তাই তো ভাবছি গোপালের মতো কিপটে খাওয়াবে রসগোল্লা। কি বললেন? কিপটে? আমি কিপটে? কিপটে তো, তাই তো রোজ বাজার থেকে কুচো চিংড়ি কিনে নিয়ে যাও। দেখেছেন মহারাজ, আমি কুচো চিংড়ি কিনি বলে মন্ত্রী মশাই খামোখা কেমন আমায় অপমান করছেন। আচ্ছা আচ্ছা, ছাড়ো ছাড়ো, দাও গোপাল দাও, রসগোল্লার হাঁড়িটা আমার হাতে দাও। আর তোমরা সকলে সারি দিয়ে আমার সামনে এসে দাঁড়াও দেখি, প্রত্যেককে আমি নিজের হাতে রসগোল্লা দেব। মহারাজ কৃষ্ণচন্দ্র, আমি একটা অশুভ সংবাদ নিয়ে এসেছি। সে কি? এই নিন, নবাব বাহাদুরের পত্র। কৃষ্ণচন্দ্র, খুব একটা খারাপ সময়ে তোমাকে পত্র লিখতে বাধ্য হচ্ছি। আমার কাছে একটা উড়ো চিঠি এসেছে। কোনো এক অজ্ঞাত শত্রু আমার শান্ত বাংলাকে অশান্ত করে তুলতে ভয়ঙ্কর এক জীবাণু ভূত ছেড়ে দিয়েছে সারা বাংলা জুড়ে। এই জীবাণু ভূত মানুষের শরীরে ঢুকে বাসা বাঁধবে, মানুষের জ্বর হবে, হাঁচি কাশি হবে, স্বাভাবিক মানুষ পাগলের মতো আচরণ করতে করতে মারা যাবে। আর সেই সুযোগে অজ্ঞাত শত্রু আমার সাধের বাংলাকে গ্রাস করে নেবে। সে কি কলি। আমার মুর্শিদাবাদে এই জীবাণু প্রকোপ শুরু হয়ে গেছে, তাই সাবধান। নবাব বাহাদুর আপনাদের সকলকে সাবধানে থেকে এই জীবাণুর সঙ্গে লড়াই করতে বলেছেন। ওরে বাবা, এবার কি হবে? শুনেই তো আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। এখন এভাবে ভয় পাওয়ার সময় নয় মন্ত্রী মশাই, বরং আসুন নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি, বিবাদ, বিভেদ ভুলে আজ থেকেই আমরা এই জীবাণু ভূতের সাথে লড়াই শুরু করে দিই। আরে দূর, লড়াইটা হবে কি করে? এ তো আর কোনো মানুষ শত্রু নয় যে ঢাল তলোয়ার নিয়ে তাদের যুদ্ধ করব। এ তো এক জীবাণু, যাকে চোখে দেখা যায় না। আজ হয়তো তাকে চোখে দেখতে পাচ্ছি না, তবে কাল হয়তো তাকে দেখতে পাবো। এই বিজ্ঞানী, তুমি কি বলো? একেবারে ঠিক কথা বলেছো গোপাল। দেখি বিজ্ঞানের কোনো আবিষ্কার দিয়ে আমরা এই জীবাণুকে প্রতিহত করতে পারি কিনা। বাবারে বাবা, এ আর কি অদ্ভুত জীবাণু রে বাবা! মানুষের শরীরে বাসা বাঁধলে জ্বর হবে, হাঁচি হবে, মানুষ পাগলের মতো আচরণ করতে করতে মারা যাবে। ঈশ্বর, যার হয় হোক, আমি আর আমার গিন্নির যেন এই জীবাণু সংক্রমণ না হয়। কি মন্ত্রী মশাই, কোথা থেকে আসছেন? রাজসভা থেকে। এইরকম বিড়বিড় করতে করতে আসছেন কেন? মহারাজের কাছ থেকে ধেঁতানি খেয়েছেন বুঝি? খোদার বটা, মুখ সামলে কথা বলবি। শোন, আমি জীবনে এমন কোনো কাজ করি না যে মহারাজ আমাকে ধেঁতানি দেবেন। হ্যাঁ, তাহলে বিড়বিড় করছিলেন কেন? মুর্শিদাবাদ থেকে এক ভয়ঙ্কর খবর এসেছে, সেখানে নাকি জীবাণুভূতের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সে কি? যে কোন মুহূর্তে ওই জীবাণুভূত খাওয়া বসাতে পারে। বাবা, কি সাংঘাতিক কথা! সকলকেই তাই খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, খুব সাবধান।
দিল তো আমাকে হেঁচে বেটা অশিক্ষিত কোথাকারের। কি করব বলুন, ফট করে হাঁচি এসে গেল যে। তাই এই সমস্ত হাঁচি কাচি নিয়ে রাস্তায় বেরোস কেন? হ্যাঁ বেরোস কেন? হেঁচে দিয়ে দিলি তো লাগিয়ে, ভেবেছিলাম কিছু অর্থ চাইবো, তা না। কি বিজ্ঞানী, জীবাণু ভূতের ব্যাপারে কিছু জানতে পারলে? তোমার বই কি বলছে? এই এই জীবাণু ভূত কিন্তু নতুন কিছু নয়। হ্যাঁ, আমার এই বই বলছে যে বহুকাল আগেই এই জীবাণু ভূতের অস্তিত্ব টের পাওয়া গেছে। এই জীবাণু ভূত একবার মানুষের শরীরে প্রবেশ করলে তার ফল হয় খুব খারাপ। হ্যাঁ, তাহলে নবাবের কাছে আসা উড়ো চিঠি সত্যি? তাই তো মনে হয়। বইতে আরো লেখা আছে যে 100 বছর আগে এই জীবাণু ভূত একবার মানব সভ্যতাকে প্রায় ধ্বংস করে দিতে বসেছিল। হ্যাঁ। আচ্ছা, এর থেকে প্রতিকারের উপায়ও নিশ্চয়ই বইতে লেখা আছে? না না, তেমন কোনো ওষুধের কথা লেখা নেই বইতে। শুধু বলছে যে সংক্রমণ ঠেকানোই হচ্ছে এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায়। হ্যাঁ। কিভাবে কিভাবে? কিন্তু ওষুধ তো একটা লাগবেই। আমাকে আরো 2-1 দিন সময় দাও, দেখি দেখি কোনো ওষুধ বের করতে পারি কিনা। অগিনি কোথায় গেলে? তাড়াতাড়ি ভাত দাও, খুব খিদে পেয়েছে। আচ্ছা পোশাক পাল্টে হাত ধুয়ে নাও, আমি খেতে দিচ্ছি। তা কি রেঁধেছো আজ? আচ্ছা কি এসব দিয়ে এত হাঁচছো কেন? কি জানি। আচ্ছা না 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 না, তোমার এই লাগাতার হাঁচি আমার কিন্তু ভালো লাগছে না। ভাত খেয়ে একটু ঘুমিয়ে নাও, দেখবে কমে যাবে। আর না কমলে বিকেলের দিকে একবার রাজবৈদ্যর কাছে গিয়ে দেখিয়ে এসো, কেমন? ঠিক আছে ঠিক আছে, যাবো। আচ্ছা বাবারে বাবারে বাবা, কি আনন্দ কি আনন্দ! কতদিন বাদে শাশুড়ির বাড়ি যাচ্ছি। ও মা, এ আবার কেমন তোর কথা? শাশুড়ির বাড়ি যাচ্ছি মানে? শ্বশুর বাড়ি বলতে কি মুখে ব্যথা হয় নাকি? হয়তো। বাবারে বাবারে বাবা, আমি বুঝি না, শ্বশুর মশাই আমাকে একেবারে পছন্দ করেন না। তা তোমার মতো এমন মেয়েলি স্বভাবের হ্যাংলা জামাইকে কোন শ্বশুর আর পছন্দ করবে বলো? দেখো, এমন ভাবে কথা বললে তোমার সঙ্গে কিন্তু আরই করে দেবো। আর কখনো কথা বলবো না। শুধু আমার শাশুড়ি ঠাকুরানির সঙ্গে ভাব 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 ভাব, এই তো আমায় খেতে দেয়। তুমি তো আর আমায় খেতে দাও না। এই মেয়েলি বরকে নিয়ে আমি যে কি করব। কি বলছো কি গো? জীবাণু ভূত? হ্যাঁ গো গিন্নি, প্রথম দিকে হাঁচি কাশি আর জ্বরে নাজেহাল করে দেবে, তারপরে মাথার কোনো কাজ করবে না, সব শেষে হয়তো প্রাণটাই চলে যাবে। এগো, এই মারণ রোগের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? বিজ্ঞানীর সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম, তাতে কোনো লোকের এই রোগের উপসর্গ দেখা দিলে তাকে আলাদা রাখতে হবে, তার হাঁচি কাশি থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে, তাহলেই সংক্রমণ আটকানো যাবে। মা, মা গো, কেমন আছেন মা? আরে জামাই বাবা জীবন যে, হ্যাঁ এসো এসো এসো। তা তুমি একলা এলে যে বড়, মিনু কোথায়? পথে মাঝে ওর সাথে আড়ি করে আমি একলাই চলে এসেছি। ও মা, দাদি লুচি ভাজুন না, এতটা পথ আসতে আসতে বড্ড খিদে পেয়ে গেছে যে। হ্যাঁ বাবা হ্যাঁ, এই 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 এক্ষুনি ভেজে দিচ্ছি। হ্যাঁ, সঙ্গে একটু ঝাল ঝাল করে আলুর দম করবেন কিন্তু। কি তুমি হাঁটছো কেন? রাস্তায় রাস্তায় আস্তে আস্তে সর্দি ধরে গেল। গতিক তো সুবিধের মনে হচ্ছে না। গিন্নি, আমি একবার আসছি বুঝলে। এখন আবার কোথায় যাচ্ছ? আরে জামাই এসেছে, একটু বাজার করে আনতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, সে না হয় নিয়ে আসবো, তবে তার আগে একবার বিজ্ঞানীর ওখানে যাব। আবার বিজ্ঞানীর কাছে যাবে? এই তো ওখান থেকে ঘুরে এলে। তবুও একবার যেতে হবে, খুব দরকার। বাবা,
বাজার থেকে ভালো দেখে পাকা মাছ আর ভোলা মাওটার দোকান থেকে একটু মিষ্টি দই আনবেন তো। হুম কি ব্যাপার গোপাল, আবার এলে যে বড়? আরে দেখো না কি বিপদ, বাড়িতে জামাই এসেছে আর এসেই ফ্যাচ ফ্যাচ করে হাঁচতে শুরু করে দিয়েছে। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দিচ্ছি। তুমি চলে যাওয়ার পর এই চশমাটা আবিষ্কার করলাম। এটা চোখে পড়লেই কাউকে জীবাণু ভূতে ধরেছে কিনা সেটা বোঝা যাবে। কিভাবে? যাকে জীবাণু ভূতে ধরেছে তার মাথার চারপাশ দিয়ে একটা একটা নীলাভ আলো দেখা যাবে। হ্যাঁ, এই চশমার ভেতর দিয়ে তাকালেই দেখা যাবে। হ্যাঁ বাবা, ভারী অদ্ভুত তো। এটা এটা তুমি নিজের কাছে রেখে দাও। এটা পরে একবার তোমার জামাইয়ের দিকে তাকিয়ে দেখো তো, যদি সাধারণ সর্দি থেকে হাঁচি হয় তাহলে চশমায় কিছু ধরা পড়বে না। আর জীবাণুভূত হলে ওই যে বললাম, মাথার চারপাশ দিয়ে একটা নীলচে আলো দেখা যাবে। হ্যাঁ, চশমাটা তো আমায় দিয়ে দিল, কিন্তু তোমার কাছে তাহলে থাকবে কি? আমি আর একটা বানিয়ে নেব। যাও যাও, তাড়াতাড়ি বাড়ি গিয়ে এই চশমা চোখে লাগিয়ে জামাইকে একবার পরীক্ষা করে দেখো। হ্যাঁ, হ্যাঁ গো, বাজার করে আনতে বললাম তো খালি হাতে এলে যে বড়। দাঁড়াও দাঁড়াও, বাজার পরে হবে, আগে আমার কাজ আমায় করতে দাও। কি গো, চশমা কোথায় পেলে? আর চশমা পরে জামাইয়ের দিকে তাকিয়ে আছো কেন? গিন্নি, জামাইকে জীবাণু ভূতে ধরেছে। কি গো, এসব বলছো তুমি? আমি বলছি না, বলছি বিজ্ঞানীর আবিষ্কার করা এই চশমা। এই তোমার এই হ্যাচ্চো হ্যাচ্চো করে থামাও তো। ও আর কি করে থামাবে রে মিনু, ওকে তো জীবাণু ভূতে ধরেছে। এক্ষুনি ওকে আলাদা রাখতে হবে, বুঝলি, যাতে ওর থেকে কোনো রকম সংক্রমণ আমাদের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে। যাও যাও যাও, ওকে আলাদা ঘরে নিয়ে গিয়ে দরজায় শেকল তুলে রাখো। ও মা, বাবা এসব কি বলছে? ছোটবেলায় একবার পেট্টিতে ধরেছিল বলে মা আমার হাতে একটা মাদুলি বেঁধে দিয়েছিলেন। তাহলে আমার জীবাণুভূত ধরবে কেন? ওরে হতভাগা, এ ভূত সে ভূত নয়। তাহলে কোন ভূত? সে পরে বোঝাবো, এখন অন্য ঘরে গিয়ে থাকবে। চলো 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 চলো। ও মা, ও মিনু, বাবা এসব কি বলছে গো? ওরে বাবা রে বাবা, শ্বশুর বাড়ি এসে আবার কিরকম বিপদে পড়লাম রে বাবা। বাবা, এ আবার কিরকম উৎপাত রে বাবা, শেষে কিনা জামাই জীবাণুভূত সঙ্গে করে নিয়ে এলো। ও রাজবৈদ্য, কোথায় চললে? মন্ত্রী মশাইয়ের বাড়ি চলেছি গোপাল। কেন? আরে দেখো না, মন্ত্রীর বাড়ি থেকে খবর এসেছে যে সকালে ওই রাজসভা থেকে বাড়ি ফিরে যাবার পর মন্ত্রী মশাইয়ের নাকি খুব হাঁচি আর কাশি শুরু হয়েছে। সেই সঙ্গে জ্বর, খুব বুল বকছে ওই মন্ত্রী। তাই ওকে দেখতে যাচ্ছি। মন্ত্রীকেও আবার জীবাণুভূতে ধরলো না তো? চলো চলো চলো, আমিও তোমার সঙ্গে যাব। যাবে? তাহলে তো ভালোই হয়, চলো চলো। কি হয়েছে বলুন তো? দেখুন না, আজ তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এসে বললো খুব খিদে পেয়েছে, ভাত খাবো, ভাত দাও। ওমা, তারপরে হাঁচতে শুরু করে দিল। প্রথমে টানা হাঁচি, পরে পাল্লা দিয়ে কাশি, আর তার সাথে হু হু করে জ্বর। তাহলে তো একবার নাড়িটা দেখতে হয়। দাঁড়াও রাজবৈদ্য, তার আগে আমি একবার দেখি। সর্বনাশ! কি হলো গোপাল? মন্ত্রীমশাইকে জীবাণুভূতে ধরেছে। কি করে বুঝলে? বিজ্ঞানীর দেওয়া এই চশমা চোখে পড়ে। দাও, তুমিও একবার পরে দেখো। কি দেখতে পাচ্ছ? মন্ত্রীর মাথার চারপাশে একটা নীলচে আলোর বলয়। কি দেখলেন আপনারা? কি হয়েছে ওর? মন্ত্রীমশাইকে জীবাণুভূতে ধরেছে। তার মানে ও কি তাহলে আর বাঁচবে না?
আহা, কেন বাঁচবে না? তবে খুব সাবধানে আলাদা রাখতে হবে। দেখবেন এই জীবাণুভূত মন্ত্রী মশাই থেকে যেন আপনাকে না ধরে। কি করতে হবে আমায়? বেশি ছোঁয়াছুঁয়ি করবেন না, কাপড়ে নিজের নাক মুখ ঢেকে রাখবেন, আর ওকে ছোঁবার পর বারে বারে ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন। আর ওষুধ? দেখুন, এর প্রকৃত ওষুধ আমার জানা নেই। এখন আমি সাধারণ ওই সর্দি জ্বরের ওষুধ দিয়ে যাচ্ছি। দেখুন দেখুন, এতে এতে কতটা কমে। মন্ত্রীকে শেষে কিনা ওই জীবাণুভূতে ধরলো। না, কালই রাজসভায় এই নিয়ে একটা বিশেষ আলোচনা করতে হবে। কেননা আমার মনে হচ্ছে শুধু মন্ত্রী মশাইতেই এই জীবাণু আতঙ্ক শেষ হয়ে যাবে না। বৈদ্যমশাই, বৈদ্যমশাই, শিগগিরই একবার ঘটার বাড়ি চলুন। কেন, ঘটার আবার কি হলো? খুব সর্দি কাশি আর হাঁচি, সেই সাথে বলা নেই কওয়া নেই হু হু করে জ্বর। হ্যাঁ, চলো তো দেখি, চলো। ও মা গো, কি কষ্ট! হাঁচতে হাঁচতে আর কাশতে কাশতে বুকে বুকে ব্যথা ধরে গেল। ও মা গো, শ্বাস নিতে কি কষ্ট! কিরে ঘটা, কি হয়েছে? খুব কষ্ট। রাজবৈদ্য, খুব কষ্ট। একেও জীবাণুভূতে ধরেছে। সর্বনাশ! একদিনের মধ্যেই 3 জন, তোমার জামাই, মন্ত্রী আর ঘটা। তাই তো দেখছি, সংক্রমণ যে হু হু করে ছড়াচ্ছে। গোপাল দাদু, তুমি এখানে? আর আমরা তোমাকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন রে? আজ দুপুর থেকে বাবার খুব জ্বর, সেই সাথে হাঁচি আর কাশি। সর্বনাশ! সংক্রমণ তাহলে আরো একটা বাড়লো। একদিনে 4 জন জীবাণুভূতের শিকার। এরপর তো হু হু করে বেড়ে যাবে। সেটাই তো মনে হচ্ছে মহারাজ। তাহলে আমাদের কি করা উচিত? কাল সারা রাত জেগে আমি একটা তরল জীবাণু প্রতিষেধক বের করেছি। এই তরলটা ছড়িয়ে দিলে জীবাণুর ক্ষমতা অনেকটাই কমে যাবে। বাবা, খুব ভালো, খুব ভালো। আর সেই সঙ্গে সব আক্রান্তদের এক জায়গায় এনে চিকিৎসা করতে হবে। কেন এক জায়গায়? কেননা এতে করে মানুষ থেকে মানুষে আর জীবাণু সংক্রমণ হবার ভয় থাকবে না। আর এইভাবে সংক্রমণ আটকাতে পারলেই আমরা জীবাণুভূতকে ঠিক হারিয়ে দিতে পারবো। ঠিক, একেবারে ঠিক। তাহলে আমার রাজবাড়ির নিচের তলায় সব রোগীকে এনে রাখার ব্যবস্থা করো। যে করেই হোক আমাদের এই অসম যুদ্ধকে জয় করতেই হবে। আমি যাবো না, আমি কিছুতেই এই বাড়ি থেকে যাবো না। আমাকে ছেড়ে দে। ছেড়ে তো দেবই মন্ত্রী মশাই, আপনি ভালো হয়ে গেলেই ছেড়ে দেব। গাড়িতে উঠে পড়ুন। কেন ভালো হবো? কেন, কি হচ্ছে আমার? কি হয়েছে? ওই যে একটু সর্দি কাশি আর হাঁচি। এ তো আমার আগেও বহুবার হচ্ছে। মানছি হয়েছে, কিন্তু সে হওয়া আর এই হওয়ার মধ্যে যে অনেক তফাৎ মন্ত্রী মশাই। খুব সাবধানে নিয়ে যাবি। দেখি পুটির বাবা, ওষুধটা খেয়ে নাও তো দেখি। এ কি রানীমা, আপনি আবার এলেন কেন? এই রোগটা যে বড্ড ছোঁয়াচে। আমার সন্তান তুল্য প্রজারা যেখানে কষ্ট পাচ্ছে, সেখানে ছোঁয়াচে রোগ বলে আমি দূরে দূরে থাকবো? না গোপাল, এ হয় না। এই তো আমার মায়ের মতো কথা। নিন তাহলে মুখে নাকে একটা কাপড় বেঁধে নিন। বিজ্ঞানী, তোমার এই তরল প্রতিষেধকটা একবার ঘরের মধ্যে ভালো করে ছড়িয়ে দাও তো। আসুন নবাব বাহাদুর। আমার মুর্শিদাবাদে তো বহু মানুষ আজ জীবাণুভূতের প্রকোপে আক্রান্ত। তো তোমার এখানে সামান্য পজরের মধ্যে এই রোগকে আটকে রাখলে কি করে? সবই আমার গোপাল আর বিজ্ঞানীর বুদ্ধিতে। কিরকম? সব আক্রান্তদের আমার রাজবাড়ির একতলায় এনে রাখা হয়েছে, যাতে
যাতে ওদের থেকে সংক্রমণ কোনো মতেই না ছড়ায়, আর তার জন্য ওদের সাথে কাউকেই মিশতে দেওয়া হচ্ছে না। আর এভাবেই সংক্রমণ ঠেকিয়ে আমরা না খুব খুব ভালো ফল পেয়েছি। বহুত খুব বহুত খুব। চলো তো একবার রুগীদের দেখে আসি। এই ঘরে ঢুকতে হলে নাকে মুখে যে কাপড় বেঁধে নিতে হবে জাহাপনা। হ্যাঁ, বাঁচছি। নবাব বাহাদুর, কেমন আছো মন্ত্রী? এখন অনেকটা ভালো, কিন্তু একেবারে সুস্থ তো নই। আমরা কবে আবার আগের মতো সুস্থ হব নবাব বাহাদুর? সেটাই তো সমস্যা। শুধু এই কৃষ্ণনগরে কেন, তাম বাংলায় এই রোগের ওষুধ এখনো আবিষ্কার হয়নি। তবে আশা করি খুব শিগগিরই আবিষ্কার হয়ে যাবে। এই চিন্তা করো না মন্ত্রী, ব্যবস্থা কিছু একটা হবেই। হ্যাঁ গো, বলে জামাই কেমন আছে? হ্যাঁ, আগের থেকে ভালো হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি গো। তাহলে কি হবে? মিনুটা যে খুব কান্নাকাটি করছিল, শুধু বলছে বাপের বাড়ি বেড়াতে এসে কি বিপত্তি। আরে ওকে কাঁদতে বারণ করো গিন্নি, দেখো একটা উপায় ঠিক বের হয়ে যাবে। আরে গিন্নি, এসব কি করছো? লঙ্কা পোড়া দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। কেন? লঙ্কা পোড়া দিলে পোকামাকড় রোগ জীবাণু সব বাপ বাপ করে পালিয়ে যায়। এটা একটা ঘরোয়া টোটকা গো। তাই নাকি? কাল একবার দেখতে হবে তো। আরে আরে গোপাল, এটা কি করছো? লঙ্কা পোড়া দিচ্ছি। বিজ্ঞানী, চোখে চশমাটা পরে দেখো তো কোনো কাজ হচ্ছে কিনা। গোপাল গোপাল, তুমি সার্থক, সফল তোমার ঘরোয়া টোটকা। সকলের শরীর থেকে ওই জীবাণু ভূত পালিয়ে যাচ্ছে তো। কি হলো? বিজ্ঞানী, তুমি চেঁচিয়ে উঠলে কেন? গোপাল এক অসাধ্য সাধন করে ফেলেছে মহারাজ। তাই নাকি? গোপাল, তাহলে তুমি আমার সাথে মুর্শিদাবাদে চলো। আমায় আর চলতে হবে না জাহাপনা, শুধু লঙ্কা পোড়া দিলেই চলবে। আমরা সকলে ভালো হয়ে গেছি, আমাদের আর কোনো কষ্ট নেই। গোপাল, তোমার সাধারণ বুদ্ধির কোনো তুলনা নেই। গোপাল তুমি ধন্য গোপাল। আগেও বলেছি, আবারও বলছি, আমি অতি নগণ্য। কি চমৎকার বিরিয়ানি! নবাবী বিরিয়ানি এইরকমই হয়। মুখে দিলাম আর শুরু করে গলে পেটে। খেয়েও শান্তি নেই। কেন কেন কেন? খেয়ে শান্তি নেই কেন? খাওয়ার পরও খেতে ইচ্ছে করছে, মনের মধ্যে কেবলই বিড়বিড়ানি। রাগার মতো কি কথা বললাম মন্ত্রী মশাই, বলুন দেখি? মনের মধ্যে কে যেন আরো বিরিয়ানি করে বিড়বিড় করছে না? আমার তো করছে, তাই তো বললাম লাজবাব বিরিয়ানি, মনের মধ্যে বিড়বিড়ানি। দারুণ বলেছো গোপাল। হ্যাঁ, ঠিক আছে। তোমাদের যখন বিরিয়ানি এত ভালো লেগেছে, তখন তো আমাকেও কিছু করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আমিও কথা দিলাম, আমার রাজ্যের সমস্ত প্রজাদের আমি এই রকম সুন্দর পাঁঠার মাংসের বিরিয়ানি খাওয়াবো। তাই এই কথা শোনার পর গোপাল, তোমার মন কি বলছে? মনের মধ্যে ফুর্তি, হবে উদর ফুর্তি, সবই মহারাজ সভা কবির থেকে ধার করে। মহারাজ, এবার তো একটু দিবানিদ্রার প্রয়োজন, নইলে এই বিরিয়ানি পেটের মধ্যে গিয়ে বাবুয়ানি শুরু করবে। অতএব বিদায়। কালু আয়, বিলু আয়। ঠিক জানি আপনি এখন এখানে। তুমি তো জানো, এই কালু বিলুকে নিজের হাতে না খাওয়ালে আমি যে মোটেই শান্তি পাই না। জানি তো, মাঝে মাঝে ওদের উপর আমার খুব রাগ হয়, খুব। কেন রাগ কেন? ওই অবলা দুটো মাছের উপর। আমি কতদিন ধরে বলছি আমাকে হিরে বসানো একটা নাকছাবি দিন, দেননি। আমার দুটো জন্মদিন চলে গেল, অথচ এই কালু আর বিলুর নাকই নেই, তবু নাকছাবি দিলেন। আমার নাকটার কোনো দাম নেই। আর রানী, রাগ করো কেন? আচ্ছা, আমি আজই শ্যাঁকড়াকে ডাকছি। প্রণাম মহারাজ, মন্ত্রী মশাই আপনার সাথে দেখা করবার অনুমতি চাইলেন। ওহ,
উফ, আপনার সাথে আমার একটু কথা বলার জো নেই। যখনই কোনো সাংসারিক কথা আলোচনা করব বলে ঠিক করি, কোথা থেকে মন্ত্রীমশাই ঠিক এসে যান, ভালো লাগে না। প্রণাম মহারাজ, প্রণাম মহারানীমা। এসো মন্ত্রী, এসো, বলো বলো কি সংবাদ। রানীমা কি কোনো কারণে অসন্তুষ্ট? বোঝই তো, এরই নাম সংসার। বুঝি না আবার, হারে হারে বুঝি, বুঝে বুঝে হাড় জিরজিরে হয়ে গেলাম। তা আর কি করবে বলো, তা বলো কি জন্য এত সাত সকালে এলে? কাতলা মাছ দুটো কি নধর! আহ, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, আহ কি স্বাদ, অপূর্ব স্বাদ। মন্ত্রী, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতো স্বপ্ন দেখছো, আর আমি পোকে মরছি। না মানে, হ্যাঁ মানে। কি মানে মানে করছো? স্বপ্ন দেখতে দেখতে কি খাচ্ছিলে? আগে মাংসের মাংসের ওই ওই কাল বিরিয়ানির মাংস মুখে লেগে আছে। ও তাই বলো, আমি ভাবলাম আমার কালু বিলুকে দেখে তোমার আবার খেতে ইচ্ছে করলো। না মহারাজ, একদম না, দুঃস্বপ্নেও না। আরে কালু আর বিলু আমার তো ছেলের মতো, ওদের কেউ যদি ক্ষতি করতে চায় তার মাথাটা তাহলে আর তার মাথায় থাকবে না। বাবা, খুব বাঁচা বেঁচে গেছি, আর এরকম স্বপ্ন ভুলেও দেখবো না। তবে মাছ দুটো খুব সরেস। আহা, আজ সকালটা কি সুন্দর, মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া মন একেবারে জুড়িয়ে দিচ্ছে। ঘুমের শেষেও দু চোখের পাতা কি আরামে ভারী হয়ে আসছে। বলি বাজারে যাবে না আমি বাপের বাড়ি যাব? হ্যাঁ, কেন গিন্নি, আজ হঠাৎ বাপের বাড়ি যাবার কথা মনে হলো কেন? বাবার কাছে গেলে একটু যদি ভালো মন্দ খেতে পারতাম গো, এই জন্যই মনে হচ্ছে। বলি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ কি? হ্যাঁ, সোজাসুজি বলো না, বাজার শেষ। সোজা কথা শোনার মানুষ কি না? পরশু থেকে বলে বলে মুখের ফেনা উঠে গেল। নিজে তো নবাবের বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে বিরিয়ানি খেয়ে ঢেকুর তুলতে তুলতে ঘরে এলে, আর আমি শাক পাতা খেয়ে থাকলাম। এই বাজারে যাও, বাজার থেকে ভালো মাছ নিয়ে এসো। মাসের শেষ, প্যাকেট টান পড়েছে। টানি পড়ুক আর যাই হোক, আমি মাছ খাবো খাবো খাবো। এই নাও ব্যাগ। এর থেকে বাপের বাড়ি গেলেই ভালো হতো। দাও যাই। এই বেশি দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি এসো। মন্ত্রীমশাই, দরজা খুলুন। মন্ত্রীমশাই, দরজা খুলুন, তাড়াতাড়ি দরজাটা খুলুন। বটা ঘটা, কি ব্যাপার? যাও না, উঠে গিয়ে দরজাটা খুলে দেখো। একই রে, একই করেছিস? সর্বনাশ, তোরা মহারাজের কালুকে মেরেছিস, এবার মহারাজ তোদের মারবে। এটা তোরা কি করলি? বকছো কেন? মাছই তো এনেছে। তুমি জানো না কালু বিলুকে মহারাজ নিজের ছেলের মতো ভালোবাসে? মাছটা দেখে লোভ সামলাতে পারিনি। লোভ সামলাতে পারিনি? মহারাজ আজ না হয় কাল জানতেই পারবেন, তখন তখন কি হবে? হ্যাঁ রে, মাছ ধরতে তোদের কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি। মাছটা দেখেছেন মন্ত্রীমশাই, কি নধর না? তা অবশ্য ঠিক। শোন বটা ঘটা, তোরা এই নথটা নিয়ে যা। মাছটা এখন থাক আমার কাছে। ভোরের আলো ফুটছে, কেউ যদি দেখে ফেলে সর্বনাশ, পরে এসে ভাগের মাছ নিয়ে যাবে। কি শুনলাম মহারাজ, আপনার কালু বিলু? ঠিকই শুনেছ, কি যেন রাতে জাল ফেলে আমার কালুকে তুলে নিয়েছে।
মহারাজ আপনার এত পাহারা থাকা সত্ত্বেও কিভাবে হলো? আমার যেমন কপাল, আমার ভাগ্যেও জোটে এইরকম লোক। মহারাজ প্রাসাদের মধ্যে চুরি, অথচ মন্ত্রী মশাই অনুপস্থিত। সকাল থেকে যে কোথায় আছে কে জানে, খবর পাঠিয়েছি কিন্তু বাড়িতে নেই। কাজের সময় যে কোথায় যায়। না না না, কালুর খুনিকে ধরতেই হবে গোপাল। একটা অবলা জীবকে মারা। শোনো শোনো, আজ থেকে সারা রাজ্যে মাছ খাওয়া বন্ধ। আর শুধু মাছ নয়, কোনো প্রাণী হত্যা করা যাবে না, ঘোষণা করে দাও। আর 3 দিনের মধ্যে কালুর খুনিকে ধরতেই হবে। আজ আজ সবার কাজ বন্ধ, কালুর জন্য শোক। যাক, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আপাতত গিন্নির মাছ খাওয়া বন্ধ হলো। কিন্তু মন্ত্রী মশাই আজ কোথায় গেলেন? এই মাছ চুরির ব্যাপারে কোনোভাবে জড়িত নন তো? কি জানে, মানুষের মন গহন বন, কিন্তু সত্য তো উদ্ধার করতেই হবে। রাজ্যবাসীকে জানানো হচ্ছে যে আজকের পর থেকে এই রাজ্যের কোথাও পশু হত্যা হবে না। বাজারে মাছ মাংস ক্রয় বিক্রয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো। শুনুন শুনুন শুনুন। এই আবার কি কথা? মাছ মাংস খাবো না? হ্যাঁ, খাবোটা কি তবে? শাক পাতা। মাঝে মাঝে শাক পাতা খাওয়া ভালো, তাতে ট্যাক সুস্থ থাকে। আমার তো ভারী আনন্দ হচ্ছে। ও গোপাল দাদা, এ কি কথা? বাঙালি মাছ খাবে না? কথায় আছে মাছে ভাতে বাঙালি। ও শাকরা ভাই, রাজা মশাইয়ের ঘোষণা শুনে আটকে উঠলে? এর ভেতরের কারণটা কত করুন তা যদি জানতে। কি হয়েছে? মাছ খেতে গিয়ে মহারাজের গলায় কি কাঁটা ফুটে গেছে? সেই আগে কি আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ করলেন নাকি? না না, মহারাজের প্রাণের চেয়েও প্রিয় 2টো কাতলা মাছের একটাকে কেউ চুরি করে নিয়েছে। তার নাকে 2 ভরির একটা নথ। শোনো গো শাকরা ভাই, কেউ যদি ওই নথ তোমার কাছে বিক্রি করতে আসে, তুমি তাকে জল বাতাসা দিয়ে বসিয়ে রেখে আমাকে খবর দিও, বুঝলে? আমি এই রাজ্যের যত শ্যাকরার দোকান আছে সবাইকে নিজে গিয়ে খবর দিচ্ছি, কথাটা মনে রেখো। কি অনার সৃষ্টি কাণ্ড বলে দেখি। হ্যাঁ গো, মহারাজের কি মাথা খারাপ হয়ে গেছে গো? আমরা কি খাবো কি খাবো না এ সবও কি এখন থেকে মহারাজ দেখবে? যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোই হবে। প্রতিদিন নিরামিষ খেতে তো খুব ভালোই লাগছে গিন্নি। আয়নাতে একবার নিজেকে দেখো। এই কদিন নিরামিষ খেয়ে চেহারায় কেমন জ্যোতি বেরিয়েছে। জ্যোতি তোমার আর কি? এদিকে নিরামিষ খেয়ে খেয়ে আমার জিভে কোনো স্বাদই পাচ্ছি না, রোগা হয়ে যাচ্ছি। দেখো দেখো দেখো, আর ইনি এদিকে জ্যোতি দেখছে, রোজারা খেপে যাচ্ছে, সে খবর রাখো। আমি আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখতে যাব কেন গিন্নি? যাই একটু ঘুরে আসি। আর শোনো, কাল যে মূলো শাক ভাজাটা করেছিলে না বড়ি দিয়ে, কোথায় লাগে নবাবের বিরিয়ানি শুকনো ভাত দিয়ে। খাওয়াটা আজকাল একটু বেশি হয়ে যাচ্ছে গিন্নি। এই শোনো, আমাকে তেল দিও না, আমি বুঝি, সব বুঝি। মহারাজের এই আইনে যদি কারো আনন্দ হয় সেটা তুমি থাকো তোমার মূল ভাজা নিয়ে। আমি বাপের বাড়ি চলে যাব। লাভ নেই গিন্নি, তোমার বাপের বাড়িও মহারাজের রাজত্বের মধ্যে, আর ওখানেও এই আইনটা লাগু আছে। চলি গিন্নি, বাজার থেকে আজ পলতা পাতা নিয়ে এসেছি, একটু ঝাল ঝাল বড়া করো বেসন দিয়ে। কোথায় লাগে মাছ। গোপাল দাদা, ও গোপাল দাদা, আরে তোমার সাথে আমাদের একটু কথা আছে। আমার সঙ্গে? বল শুনি। আমরা তো এবার মরে যাব। এই তুমি আমাদের 5 ঘর জেলের ছেলে মেয়েদের দায়িত্বটা নিয়ে নাও।
আমরা আমাদের পরিবার নিয়ে নিশ্চিন্তে বিষ খেয়ে মরি। বালাই ষাট, হঠাৎ খামোকা মরতে যাবি কেন? খামোকা আর 7 দিন ধরে কোনো মাছ বিক্রি নেই। জমানো টাকা পয়সা সব শেষ, বসে খেলে তো কুবেরের ধনও ফাঁকা হয়ে যায়। আমরা তো দিন আনি দিন খাই, আমরা আজই বিষ খাবো। আর সেটা সেটা তোমাকে জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। ও গোপাল দাদা, আর তো পারি না গোপাল দাদা, বিনা মাছে 7 দিন। আর কতদিন? দুটো মোহর দাও, বাজারে গিয়ে বিষ কিনি। বিষ কেনার জন্য 1 কানা করিও তো নেই। ওই এক মোহরে যা বিষ হবে তাতে আমাদের 10 জনের হয়ে যাবে। মহারাজের সাধের পোষা মাছ কালুর চুরি যাওয়ার পর মহারাজ খুব ভেঙে পড়েছেন। তোরা তো জানিস মহারাজের কোমল প্রাণ। আমাদের প্রাণটাও তো কোমল গোপাল, তুমি মহারাজকে একটু আমাদের দিকটাও দেখতে বলো না। মাথা খারাপ? হ্যাঁ, মাসের শেষে শাক চচ্চড়ি খেয়ে দিব্যি আছি, মাছের খরচ বাঁচিয়ে 2 পয়সা রাখতে পারছি। হ্যাঁ, শেষে নিজের পায়ে নিজে কুড়ুল মারবো? গোপাল দাদা পায়ে পড়ি, মহারাজকে এই আদেশ তুলে নিতে বলো না গো। এই ব্যাপার? গোপাল দাদা তোমার বাড়ি আমরা মাছ পৌঁছে দেবো পালা করে। ঠিক বলেছিস, তুমি আমাদের দেখো, আমি তোমাকে দেখবো, আর আমরা মাছ মাংস খেয়ে বাঁচবো। ও গোপাল দাদা, একটু 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 এদিক মানে এসো তো দেখি, এসো এসো, একটু কথা আছে, এসো। বাহ, এই তো যা ভেবেছিলাম তাই ঘটলো। তুমি কি আটকাও, আমি মহারাজের কাছে যাচ্ছি। আর শোনো, কিছু পেতে গেলে আমায় অন্তত কিছু দিতে হবে না, আমি তোমাদের কথা মহারাজকে বলবো। মহারাজ 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 মহারাজ, ধরা পড়েছে। কে ধরা পড়েছে? আপনার কালুকে যে চুরি করেছিল। সর্বনাশ! কে সে? চোর বামাল সমেত শ্যাকরার দোকানে বসে আছে, আমরা গেলেই দেখতে পাবো। নামটা তুমি বলবে না? ওইটুকু চমক থাকুক মহারাজ। কি বলেন মন্ত্রী মশাই? মন্ত্রী আবার কি বলবে? মন্ত্রী মশাই কিছু বলবেন না, মন্ত্রী মশাই দেখবেন আর চমকাবেন। চলুন মহারাজ, আমরা সবাই যাব। কই কোথায় চোর চূড়ামণি? ও যে আমার 2 লোক ওদের ধরে আছে। ও কি, এ তো বটা আর ঘটা। মন্ত্রী, আগে তোমার পেটে পেটে এত, হ্যাঁ? আমার প্রাণের চেয়ে প্রিয় কালুকে বটা ঘটাকে দিয়ে চুরি করা, হ্যাঁ? তোমার এত বড় সাহস! মহারাজ, বিশ্বাস করুন, আমি চুরি করতে কাউকে বলিনি। ওই দিন সকালে এ কি করেছিস? সর্বনাশ! তোরা মহারাজের কালুকে মেরেছিস, এবার মহারাজ তোদের মারবে। এটা তোরা কি করলি? মাছটা দেখে লোভ সামলাতে পারিনি। লোভ সামলাতে পারিনি? মহারাজ আজ না হয় কাল জানতেই পারবেন। তখন কি হবে? তাহলে মাছ ধরতে তোদের কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি। শোন বটা ঘটা, তোরা এই নথটা নিয়ে যা, পরে এসে ভাগের মাছ নিয়ে যাবে। মন্ত্রী, তুমিও তো বাবা ধোয়া তুলসী পাতা ন, তোমার মনেও তো লোভ ছিল। বটা ঘটার কাছে তুমি মাছের ভাগ চাওনি? হ্যাঁ, মানে নিয়েছি। তার মানে চুরি করা আর চুরিকে সমর্থন দুটোই অপরাধ মহারাজ। ঠিক বলেছ গোপাল, বটা ঘটার তো শাস্তি দেবই, আর তার সাথে মন্ত্রী তোমাকেও শাস্তি পেতে হবে। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। না, শাস্তি তোমাকে পেতেই হবে, আর আমার কাছে দোষীর কোনো ক্ষমা নেই। বটা ঘটাকে গারদে ঢোকাবো, আর তোমাকে আর লোভ করব না, কখনো না। তুমি আমার মন্ত্রী, তুমি আমার সুখ দুঃখের সাথী, আর তোমার মনে এত লোভ! আমি ভাবতেও পারছি না। না, শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমাকে কারাগারে দেব না, তবে বাজারে সবার সামনে কান ধরে তুমি ওঠবোস করবে 100 বার। হ্যাঁ, 100 বার। লক্ষ্মী, যাও বটা ঘটাকে নিয়ে কারাগারে ঢোকা। আর মন্ত্রী,
1, 2, 3। 98, 99, 100। ও মা গো, আর মাছ খাবো না গো। ও, ও। আজ আমি খুব খুব খুশি। খুনি তাহলে ধরা পড়েছে। খুনি? কালু তো শুধু মাছ নয়, কালু হলো মহারাজের ছেলের মতো। শোনো, আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে, তবুও খুশি যে পটা ঘটা ধরা পড়েছে, এবং এই চোর ধরার জন্য গোপালকে আমি পুরস্কার দেব। বলো বলো গোপাল, তুমি কি চাও? অনেকদিন রাজ্যের প্রজারা নিরামিষ খেয়েছে মহারাজ। আপনি বলেছিলেন যে পাঁঠার বিরিয়ানি খাওয়াবেন, তাই আমার ইচ্ছে রাজ্যের সবাইকে বিরিয়ানি খাওয়ানো হোক। সাধু সাধু, গোপালের জয়। লাজবাব বিরিয়ানি হোক অক্ষয়। ঠিক আছে ঠিক আছে, আগামী রবিবার রাজ্যের সবার নিমন্ত্রণ। যাও যাও, ঢেঁড়া পিটিয়ে দাও। জমজমাট ভুঁড়ি ভোজ। যদি হতো রোজ রোজ। দাদু, ও গোপাল দাদু, দাদু বাড়ি আছো? না রে, দাদু তো এখনো ফেরেনি। কি কিছু হয়েছে? রাজা মশাই ঘোষণা করেছেন আসছে রবিবার রাজপ্রাসাদের সামনের মাঠে জমজমাট ভুরি ভোজ। সবার জন্য বিরিয়ানি। মা, তাই নাকি? হঠাৎ মহারাজের মনে খুব আনন্দ হয়েছে। মহারাজের মাঝে মাঝে এইরকম আনন্দ হলে কি ভালো হয়। হ্যাঁ গো, এই রবিবার নাকি রাজপ্রাসাদে সবার নেমন্তন্ন। হ্যাঁ, পাঁঠার বিরিয়ানি, জমজমাট ভুঁড়ি ভোজ, মাংসের বিরিয়ানি, কিন্তু আমি রাঁধবো নিরামিষ পদ্ধতিতে। মহারাজ, নিমন্ত্রিতরা খুব অসন্তুষ্ট বিরিয়ানি খেয়ে। কেন কেন, গোপাল কি ভালো রান্না করেনি? আপনি তো গোপালকে তাল গাছের মগ ডালে উঠিয়ে দিয়েছেন। ও তো ধরাকে সরা দেখছে মহারাজ। তুমি চুপ কর, আমি তোমার আর কোনো কথা বিশ্বাস করব না। সে না হয় না করুন, কিন্তু গোপালকে ডেকে জিজ্ঞেস করুন পাঁঠার বদলে এঁচড় দিয়ে বিরিয়ানি করেছে কেন। ওমা, এ কি নিদারুণ ব্যাপার। যাক, সবাই খুব খুশি মহারাজ নিরামিষ মাংসের বিরিয়ানি খেয়ে। মানে নিরামিষ মাংসের বিরিয়ানি? এঁচোড়। মানে মন্ত্রী তাহলে ঠিক কথাই বলেছে। দেখলেন তো মহারাজ। মহারাজ, আপনার আদেশ ছিল অবলা জন্তুকে হত্যা করা যাবে না। আপনার আদেশ অমান্য করি কিভাবে বলুন? ও ঠিক 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 ঠিক, এটা তো আমার মাথায় ছিল না। তাহলে আর একদিন তাহলে বিরিয়ানি হয়ে যাক পাঁঠার মাংসের। হয়ে যাক হয়ে যাক, আর আজ থেকে আদেশ দিলাম সবাই সবাই মাছ মাংস খেতে পারবে। আজ থেকে নিরামিষ বন্ধ। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।